বাবা, তুমি আমার পিছনে যতগুলো অর্থ ব্যয় করছো, তো এটা আমি তোমাকে 3 বছরের মধ্যে ব্যাক দিতে পারি। জব পাওয়ার পরে তার বাবাকে বলতেছে। তো তার বাবা তখন মুচকি হেসে দিয়ে বলতেছে যে হ্যাঁ সত্য, তুই এখন আমাকে সেই টাকাগুলো ব্যাক দিতে পারবি। একদম চরম সত্য যে তুই এই টাকাগুলো আমাকে ব্যাক দিতে পারবি। বা তুই যখন প্রথম হোস, জন্মগ্রহণ করিস, এরপর থেকে তোদের নিয়ে তোরে নিয়ে আমাদের যে চিন্তাগুলো ছিল সেগুলো একটু তোর সাথে আজকে শেয়ার করি। তুই যখন প্রথমে স্কুলে উঠিস তখন আমার বেতন ছিল অত্যন্ত কম। তো আমি আর তোর মা, তুই যখন স্কুলে প্রথম ভর্তি হোস তখন আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কি কি ত্যাগ করব, আমরা কি কি সুখগুলো বিসর্জন দিব। রাইট? এরপর থেকে আমরা আর ভালো জামা কাপড় নিই না। দেখবা মায়ের হয়তো অনেক রকম শাড়ি থাকতে পারে, বাবার কিন্তু অনেক রকম জামা থাকে না। হ্যাঁ, বাবার স্যান্ডেল গুলো দেখবা যে একবার নষ্ট না হলে কিনে না। তোমার বাবার ফোনগুলো কিন্তু অত দামিও না। রাইট? কেন? তোমার জন্য। এরপরে বলতেছে একটা সময় আমি প্রচন্ড পরিশ্রম করতাম তো টিউশনের টাকা জোগাড় করার জন্য। আমি সবসময় বাসে যাতায়াত করতাম। সবসময় বাসে যাতায়াত করতাম। তো বাসে যখন যাতায়াত করতাম আমি, তো ওই সময়টাতে আমার এত বেশি কষ্ট হতো হেঁটে বাসে আসার পর, বাসায় পরে ওভারটাইম করতাম। বাসায় আসার পরে আমি যখন দেখতাম তুই নিরিবিলিতে সুন্দরভাবে পড়তেছিস, আমার কাছে কষ্টগুলো কষ্ট মনে হতো না। এরপরে একদিন অফিস থেকে ফেরার পথে বাইকের শোরুম দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা বাইক দেখে আমার অত্যন্ত পছন্দ হয়। চিন্তা করি এই বাইকটা যদি আমি কিনি, আমার কিছু সেভিংস আছে, তাহলে হয়তো অফিসের কষ্টগুলো আমাকে আর পোহাতে হবে না। আমি রাতে এসে ওই রাতের বেলা স্বপ্নেও দেখি যে আমি ওই বাইকটা চড়ে আমি অফিসে যাচ্ছি। আমি বাইকটা চড়ে আমি অফিসটাতে যাচ্ছি। সকালবেলা তুই বললি যে আমার আমার অ্যাডমিশনের পরে আমি যদি ভালো জায়গায় চান্স পাই, তাহলে আমার একটা ল্যাপটপ লাগবে। এছাড়া আমার পড়াশোনা ওই কমপ্লিট করা যাবে না। পড়াশোনাটা ভালোভাবে কমপ্লিট করা যাবে না। অ্যাসাইনমেন্ট করতে হয়, অনেক কিছু করতে হয়। তো আমি বাইকটা না কিনে আমি তোকে ল্যাপটপটা কিনে দিই। এখন তুই সব টাকাগুলোই ফেরত দিতে পারবি আমাকে। আমি এটা বিশ্বাস করি। বাট ওই সময়ে সেই আবেগগুলো কি তুই আমাকে ফিরায় দিতে পারবি? আমার যে বয়সে বাইক নিয়ে একটু আনন্দ করে অফিসে যাওয়ার কথা ছিল, যেই সময়টাতে আমার ওই বাইকে চেড়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা ছিল, ওই সময়গুলোকে ফেরত দিতে পারবি? তুমি চিন্তা করো তোমার জন্য তোমার বাবা-মা কি করছে। তুমি যদি চাকরি পাও, ভালো, ভালো জায়গায় চান্স পাও, হয়তোবা তোমার বাবাকে অনেক টাকা দিতে পারবা। ওই টাকা দিয়ে এমন একটা সময় টাকা দিতে পারবা, যে সময়টাতে হয়তোবা ডায়াবেটিসের জন্যে উনি ভালোভাবে কিছু খাইতেও পারবে না। যে সময়টাতে ওর আড্ডা দেওয়ার মতো বা বাইকে চড়ে ঘুরে বেড়ানোর মতো বন্ধুও থাকবে না। রাইট? উনি কল্পনায় ঘুরে বেড়াতে পারবে, বাইক নিয়ে বন্ধুদের সাথে যেতে পারবে। হয়তোবা তোমার মাকে নিয়ে স্বপ্নের ভোরে, হ্যাঁ, স্বপ্নের পাল্লায় চড়ে হয়তোবা তাঁত মেলায় তাঁতের শাড়িও কিনে দিতে পারবে। হয়তোবা বাস্তবে আর সম্ভব হবে না। সেই আবেগ নিয়ে তুমি খেলো না। হ্যাঁ? একজন এখানে এসএমএস করছে যে ভাইয়া খাতা উল্টে এসে পরীক্ষা দিচ্ছে। তুমি আমাকে ফাঁকি দিচ্ছ? তুমি আমাকে ফাঁকি দিচ্ছ না। তুমি তোমাকেই ফাঁকি দিচ্ছ। রাইট? আমি তোমাকে জোর করে ক্লাসে বসায় রাখি না। রাইট? আমি চাই না যে আমার স্টুডেন্টকে ফোর্স করে পড়ানো হোক। ফোর্স করে ভালোবাসা হয় না। ফোর্স করে একটা জিনিসের প্রতি মায়া লাগানো যায় না। আমি তোমাদের একটা কথা সবসময় বলি যে একটা কথা দেখো যে আমরা সবাই না মধ্যবিত্ত ঘরের সন্তান। মধ্যবিত্তরা বেঁচেই থাকে ২ টা কারণে। একটা স্বপ্ন আর একটা হচ্ছে আত্মসম্মান। একটা স্বপ্ন, একটা আত্মসম্মান। তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো, হয়তোবা তুমি একটা মধ্যবিত্ত পরিবারের স্বপ্নকে নিয়ে খেলতেছো, নয়তোবা আত্মসম্মান বোধটাকে নিয়ে খেলতেছো। তুমি হয়তোবা তোমার মা-বাবার সেই ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখে আসছে যে তুমি তাদের সম্মুখটাকে উঁচু করবা, সমাজে তাদের কাছে সম্মানিত করে চলবা। হ্যাঁ, তুমি সেই জায়গায় দাঁড়িয়ে খেলতেছো। হয়তোবা তোমার বাবা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, হ্যাঁ, হয়তোবা তোমার বাবা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, হয়তোবা মানুষজন জিজ্ঞাসা করবে যে আপনার ছেলে কোথায় পড়ে? হয়তোবা গর্বের সহকারে তোমার বাবা উত্তর করবে যে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে। নয়তোবা তোমার বাবা মুখ নিচু করে হেঁটে যাবে। কারণ তার কাছে উত্তর দেওয়ার কিছু নেই। তার স্বপ্নটুকুও শেষ। যে আত্মসম্মানবোধ ছিল একটা মধ্যবিত্ত ঘরের মানুষের, সেই আত্মসম্মান বোধটুকুও শেষ। তোমরা হয়তোবা জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতো তার মাকে। সবচেয়ে বেশি ভালোবাসতো মাকে। যখন হুদায়বিয়ার সন্ধির সময় ১৪০০ সৈন্য নিয়ে যায়, ওই যাওয়ার পথে ১৪০০ সাহাবীদের সামনে বলতেছে যে, "এইখানে আমার মায়ের কবর। আমি কবর জিয়ারত করব, তোমরা কেউ কাঁদবা না।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাঁদছিল, সাহাবীরা বর্ণনা করতেছে ওই সময় যে, উনার এরকম ভাবে কাঁদা কেউ দেখে নাই। হ্যাঁ, এরকম ভাবে কাঁদা কেউ দেখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতো মাকে। তোমাদেরও সবচেয়ে বেশি ভালোবাসা উচিত তোমার পিতামাতাকে। তো আমি তোমাদের কাছে চাইবো যে আমার স্টুডেন্টদের কারণে, হ্যাঁ, আমার স্টুডেন্টদের কারণে যাতে তোমার পরিবার লজ্জিত না হয়। তোমার কারণে তোমার বাবা যাতে রাস্তা দিয়ে হেঁটে যেতে লজ্জা না পায়। রাইট?
তোমার বাবার যে এতদিনের স্বপ্ন সেগুলো যাতে নষ্ট না হয়। তোমার স্বপ্ন, তোমার পরিবারের স্বপ্ন এটা পুরাটাই তোমার উপর নির্ভর করতেছে। তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যে জায়গাটাতে এমন একটা যুদ্ধে তুমি দাঁড়িয়ে আছো যে জায়গাটাতে তুমি একা লড়লে হবে না। হ্যাঁ, একা লড়লে হবে না। তোমাকে নিজে, নিজে পরিশ্রম করতে হবে। একই সাথে, একই সাথে প্রচুর পরিমাণে ধার্মিক হতে হবে। প্রচুর পরিমাণে ধার্মিক হতে হবে। যে ধর্মেরই আছো, প্রচুর পরিমাণে ধার্মিক হতে হবে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া তোমাকে এই জায়গায় কেউ হেল্প করতে পারবে না। আমিও না। আমি তো কিছুই না। আমি তোমার জন্য কিছুই না। আমি একটা কথা তোমাদের সবসময় বলি যে কখনো গাছের ডালের উপর নির্ভর করবে না। সবসময় নিজের যে পাখিরা যেমন ডালের উপর নির্ভর করে এরকম ডালের উপর নির্ভর করবে না। সবসময় পাখার উপরে নির্ভর করবা। গাছের ডালের উপর নির্ভর করলে তোমার জায়গাটা হবে চরণভূমি হবে শুধু তোমার মতো ওই ডালটাই। বাট তুমি যদি একবার পাখা মেলে উঠতে শিখো তাহলে তোমার জন্য খোলা থাকবে সেই দিগন্ত আকাশ। রাইট? তো এই জন্য ভাই আমাকে ফাঁকি দিও না। আমাকে ফাঁকি দিও না। এই যে ১০-১২ জন তোমরা পরীক্ষা দেওয়ার পরে আসলা। পরীক্ষা দিলা অল্প কয়জন। তো এইটা ঠিক না। এটা ঠিক না। আমি তোমাকে মারতেও পারবো না। এখন মারার অনলাইনের যুগ, মারতেও পারবো না। বাট এটুকু একটা কথা আমি সবসময় বলি যে দেখো, তুমি যদি সফলতা পাও, ওইটার দায়ভার যেমন আমার অংশে আমার কাছে কিছুটা বর্তাবে। তুমি যদি ব্যর্থ হও, ওটার দায়ভারও আমার কাছে কিছুটা বর্তাবে। কারণ আমার কাছে মনে হবে হয়তোবা আমি তোমাকে মোটিভেট করতে পারি নাই। আমি যে একটা পড়াশোনার যে গুরুত্ব, অ্যাডমিশনের গুরুত্ব, ওইটা মনে হয় আমি তোমাকে বুঝাইতে পারি নাই। রাইট? তো এই জায়গাটাতে একটু সিরিয়াস হও ভাই। একটু কলিজার টুকরা ভাইয়েরা একটু সিরিয়াস হও। দেখবা যে সামনের জীবনটা অনেক বেশি সুন্দর। ২ টা মাস কষ্ট করবে। আমি সবসময় স্টুডেন্টদের বলি যে অপরচুনিটি কস্ট। সবসময় স্টুডেন্টদের বলি অপরচুনিটি কস্ট। এই যে ২ মাসের অপরচুনিটি কস্ট যদি তুমি অন্য কিছু বেছে নাও, তুমি যদি বন্ধু-বান্ধবের সাথে কেক কেটে উদযাপন করো, ঘুরে বেড়াও, এটার মাসুল তোমাকে সারা জীবন দিতে হবে। তাই আমি বলি ভাই ২ টা মাস কষ্ট করো। এরপরে না হয় ২ টা মাস আনন্দে কাটাইও। রাইট? এরপরে হয়তোবা ২ টা মাস আনন্দে কাটাইও। হ্যাঁ, একটা মানুষের জীবনে পরিচয়টা বিশাল বড় ফ্যাক্টর। বিশাল বড় ফ্যাক্টর। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তাম, তোমরা আমার কাছে পড়তে না। একদম সহজ সিম্পল কথা বলতেছি। রাইট? তো এইজন্য মানুষের জীবনে তুমি সারা জীবন যে জায়গাতে যাও মানুষ জিজ্ঞাসা করবে তুমি কোন ভার্সিটিতে পড়েছো। এমন একটা ট্যাগ লাগতে যাচ্ছে তোমার গায়ে যে যেটা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। হয়তোবা আমার কথা অনেকে মানে সিরিয়াসলি নিচ্ছ, অনেকে নিচ্ছ না। যখন তোমাদের ফেসবুকে আমি অনলাইনে দেখি রাতের বেলা, আমি অনেকে হয়তোবা নক দিয়েও বলি। ছেলে হোক মেয়ে হোক আমি নক দিয়ে বলি তুমি অনলাইনে কেন? তুমি হয়তোবা আমার কথায় কষ্ট পাও। আমি যখন খেপাখেপি করি, বকাঝকা করি তুমি আমার কথায় খুব কষ্ট পাও যে ভাই অনেক রাফ বিহেভ করে। ভাই আমি আমার জন্য কোনোদিন রাফ বিহেভ করি নাই। বিশ্বাস করো ভাই আমি আমার জন্য রাফ বিহেভ করি নাই। আমি তোমার জন্য রাফ বিহেভ করছি। আমি চাই তুমি একটা সুন্দর জীবনের পথে যাও। সুন্দর জীবনের পথে যাও। আমি চাই যে তুমি যখন তোমাকে ক্যাম্পাসে তুমি যদি তোমাকে দেখি, হ্যাঁ, তোমাকে যখন দেখবো যে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছ। হ্যাঁ, আমি চাই ওরকম একটা এনভায়রনমেন্ট। আমি এরকম এনভায়রনমেন্ট চাই না যে আমার স্টুডেন্ট গুলো ডুকরে, ডুকরে কাঁদতেছে। হ্যাঁ, আমার স্টুডেন্ট গুলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে। আমি এরকম জীবন চাই না। রাইট? আমি কখনো দোয়াও করি না তোমাদের জন্য। এজন্য ভাই যা হইছে, হইছে না। বাদ দাও না। জীবনে তো অনেক কিছুই করছো। অনেক কিছুই করছো। অনেক স্টুডেন্ট আছে যাদের 4 পয়েন্ট রেজাল্ট নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো, ভালো সাবজেক্টে পড়তেছে। কারণটা কি? তাদের ইচ্ছা শক্তি। এমন একটা জায়গায় আছো, এই সিলেবাস আগে কেউ পড়ে নাই ভাই। বিশ্বাস করো, আগে কেউ পড়ে নাই। তুমিও যে জায়গায় আছো, সেও ওই জায়গায় আছে। তোমার যদি ১২ ঘন্টায় পড়ে না হয়, ১৪ ঘন্টা পড়ো। পড়ো। যেমনি হোক, ঘুমায় হোক, অঘুমায় হোক, শরীর খারাপ করে হোক, দুর্বল করে হোক। একটা জিনিস কি সফলতা পাইতে গেলে ১ম সত্য হচ্ছে স্বার্থপর হতে হবে। স্বার্থপর। ব্যাপক পরিমাণে স্বার্থপর। তোমার বন্ধু তোমাকে বলতেছে চলো ঘুরতে যাই। বাদ দাও না। বন্ধুরা ডিরেক্ট মুখের উপর বলো, আমার দরকার নাই তোমার মতো বন্ধু। তুমি তো শত্রু। বন্ধু এই সময় বলবে পড়তে। রাইট? তো এই জিনিসটা দেখো ভাই একটু মনোযোগ দিয়ে পড়ো। আমাকে ফাঁকি দিও না। আমাকে ফাঁকি দিলে তোমার লাভ কি বলো? তুমি তোমার পরিবারকে ফাঁকি দিও না। আমি একটা কথা সবসময় বলি। রাইট? তুমি তোমার পরিবারকে ফাঁকি দিও না। তাহলেই হবে। আমাকে ফাঁকি দিতে হবে না। আমাকে ফাঁকি দিলে দিও। তোমাকে ফাঁকি দিও না। আর তোমার পরিবারকে ফাঁকি দিও না। আমি এটুকুই শুধু চাই। রাইট? আমি এটুকুই চাই। আর বেশি কিছু তোমার কাছে চাই না। এবার আসো দেখো আজকে আমরা ড্যাংলিং মডিফায়ারটা পড়বো। রাইট? ড্যাংলিং মডিফায়ারটা পড়বো। আমি আবার বলতেছি আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। আজকে হলেই আমাদের মোটামুটি রিটেনের জন্য 100% আমরা প্রিপেয়ার্ড হয়ে যাব। আজকের বেসিকটা হলে মোটামুটি আমরা 100% রিটেনের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাব। ওকে? এবার খেয়াল করো। আচ্ছা আমার মনে আছে এটা 100 ট্রান্সলেশন দেওয়া আছে। আমার মনে আছে, হ্যাঁ? আমি ওটা নিয়ে পরে কাজ করতেছি একটু। এবার আসেন। দেখেন ড্যাংলিং মডিফায়ারটা কি? ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে
আমরা বলি ড্যাংলিং মডিফায়ার, রাইট? আমরা বলি ড্যাংলিং মডিফায়ার, রাইট? ড্যাংলিং মডিফায়ারটা কি? এটাকে আমরা বলি ইললজিক্যাল মডিফায়ার। আরেকটা কথা বলি ইললজিক্যাল মডিফায়ার। এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বুঝবো, তাহলে আমাদের জীবনেও প্রবলেম হবে না। আমি আবার বলতেছি ড্যাংলিং মডিফায়ারটা কি, এটা আমাদের আগে বুঝতে হবে, রাইট? ড্যাংলিং মডিফায়ারটা কি, এটা আমাদের বুঝতে হবে। যেমন আমি তোমাদের উদাহরণ দিলাম, ওকে, আমি তোমাদের উদাহরণ দিলাম, যেমন আমি বললাম হ্যাভিং স্টলেন মানি, রাইট? হ্যাভিং স্টলেন মানি, কমা, রাইট? হ্যাভিং স্টলেন মানি। এবার যদি তুমি খেয়াল করো তাহলে কমা থাকবে, কমার আগে একটা ফ্রেজ থাকবে। আমি আবার বলতেছি কমার আগে একটা ফ্রেজ থাকবে। এই কমার আগে যে ফ্রেজ থাকবে, এরপরে এই ফ্রেজটা দ্বারা যে যে সাবজেক্টকে বোঝাবে, উত্তর তোমার ওইটাই হবে। আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি বললাম হ্যাভিং স্টলেন মানি, হ্যাভিং স্টলেন মানি, রাইট? আমি বললাম হ্যাভিং স্টলেন মানি। তা তুমি যদি খেয়াল করো, আমি বলতেছি হ্যাভিং স্টলেন মানি, মানে টাকাটা চুরি করে, রাইট? ওকে, এবার আসো, তাহলে আমরা বলতেছি, ওকে, তাহলে আমি তোমাকে বলি যে হ্যাভিং স্টলেন মানি, তার মানে টাকাটা চুরি করে, রাইট? টাকাটা কি করে? চুরি করে। এবার আসো, টাকাটা চুরি করবে কে, রাইট? টাকাটা চুরি করবে কে? এবার অপশনে আমি দিলাম দা thief run away, ওকে। এরপর বললাম the police caught the thief। এবার আসো, তাহলে আমি যদি বলি হ্যাভিং স্টলেন মানি, রাইট? আমি তোমাকে বললাম যে হ্যাভিং স্টলেন মানি, রাইট? আচ্ছা, এবার আমি বললাম দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ, দাও তাহলে একটু কনফিউজিং হবে, তো ভালো লাগবে। দ্য থিপ ওয়াজ কট বাই দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ, রাইট? আমি বললাম দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ। আমি আবার বলতেছি দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ, রাইট? আমি আবারও বলতেছি দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ, রাইট? এবার খেয়াল করো যে আমি বললাম হ্যাভিং স্টোলেন মানি, টাকাটা চুরি করে, রাইট? আমি বললাম হ্যাভিং স্টোলেন মানি, টাকাটা চুরি করে। এবার তুমি যদি খেয়াল করো টাকাটা চুরি করে, রাইট? টাকাটা চুরি করে, তাই এবার তুমি যদি দেখো দুটা সেন্টেন্স কিন্তু সেম। দ্য থিপ ওয়াজ কট by the police, right? The thief was caught by the police, the thief was caught the police। এবার দেখো আমি যদি বলি the police caught the thief, সেম সেন্টেন্স, কোনো ডিফারেন্স নেই, সেন্টেন্স দুটো সেম, রাইট? আমার এখানে সেন্টেন্স দুটো সেম। আমি আবার বলতেছি the thief was caught by the police, আর একটা হচ্ছে the police caught the thief, দুটো সেন্টেন্স সেম। এবার আসো, মিনিং কিন্তু সেম, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভে। বাট তুমি এই উত্তরটা নিতে পারবে না, বি নাম্বারটা। বলো ভাই আমি কেন নিতে পারবো না? আমি নিতে পারবো না, কারণটা কি? তুমি যদি বলো হ্যাভিং স্টোলেন মানি দ্য পুলিশ কট দ্য থিপ, তার মানে বোঝাবে কমার আগে যে ফ্রেজটা থাকবে, কমার আগে যে ফ্রেজটা থাকবে, আমি আবার বলতেছি কমার আগে যে ফ্রেজটা থাকবে, ওকে, ফ্রেজ মানে কি? যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। এই স্টোলেন, স্টোলেনটা কিন্তু V3, রাইট? তার মানে এটা ফ্রেজ। তা যেখানে ফাইনাইট ভার্ব থাকে না সেটাকে আমরা বলি ফ্রেজ, রাইট? আমি আবার বলতেছি যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না সেটাকে আমরা বলি ফ্রেজ, মনে থাকবে? তা যেটাতে ফাইনাইট ভার্ব থাকবে না সেটাতে আমরা বলবো ফ্রেজ। তা আমি বলতেছি হ্যাভিং স্টলেন মানি, টাকাটা চুরি করে, রাইট? আমি আবার বলতেছি হ্যাভিং স্টলেন মানি, টাকাটা চুরি করে। তাহলে চুরি করবে কে? তুমি যদি বলো যে ভাইয়া পুলিশ, পুলিশ কট দ্য থিপ, তার মানে বোঝাচ্ছে টাকাটা পুলিশ চুরি করছে। আসলে কি তাই বোঝাচ্ছে সেন্টেন্সে? বলছে না ভাইয়া, টাকাটা চুরি করছে হচ্ছে চোর, দেন ও পুলিশ হাতে ধরা পড়ছে, তার মানে উত্তরটা হবে এ। তাহলে আমি এটাকে আরেকবার বলতেছি, একটু ভালোভাবে খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করো, রাইট? একটু ভালোভাবে খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করো, দেখো কি বলতেছে। হ্যাভিং স্টলেন মানি, টাকাটা চুরি করে, রাইট? হ্যাভিং স্টলেন মানি, টাকাটা চুরি করে। তো টাকাটা চুরি করবে কে, রাইট? কমার পরে ফ্রেজ, এই ফ্রেজের পরে আপনার যে কমা থাকবে, কমার পরে যে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টটাই এই ফ্রেজকে রেফারেন্স দিবে, ওই সাবজেক্টটাই ওই ফ্রেজকে রেফারেন্স দিবে। তাহলে তুমি যদি এখন খেয়াল করো, তাহলে আমি বলতেছি হ্যাভিং স্টলেন মানি, টাকাটা চুরি করে, তাহলে ভাইয়া চুরি করছে কে? চোর। তার সাবজেক্ট আসবে দা থিপ। তা যদি তুমি বলো দা পুলিশ হ্যাভিং স্টলেন মানি দা পুলিশ, আমি আবার বলতেছি হ্যাভিং স্টলেন মানি দা পুলিশ, রাইট? হ্যাভিং স্টলেন মানি দা পুলিশ, তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াবে? পুলিশ টাকাটা চুরি করছে, দেন চোরকে ধরছে। আসলে কি তাই? টাকাটা চুরি করছে হচ্ছে চোর, দেন এই চোরটা ধরা পড়ছে পুলিশের হাতে। এই জন্য আমি আবার বলতেছি যে চীনের উপায় কি, ওকে? তাহলে এটা চীনের উপায় কি? আমি যে ড্যাংলি মডিফায়ার গুলো উত্তর করবো, এটা চীনের উপায় কি, রাইট? এবার আসেন, এবার আসেন আফরিন, তুমি বোর্ডটা একটু স্ক্রল করো, দেখো বোর্ডটা দেখতে পাবা। হ্যাঁ, তুমি বোর্ডটা একটু স্ক্রল করো, বোর্ডটা দেখতে পাবা। ঠিক আছে, বোর্ডটা একটু স্ক্রল করো, বোর্ডটা দেখতে পাবা।
স্পটলাইটই দেওয়া আছে, হ্যাঁ স্পটলাইটই দেওয়া আছে, কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে, বোর্ডটা একটু স্ক্রল করো তাহলে তুমি দেখতে পারবা। ভাইয়া দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ বলো কি হয়েছে? ভাইয়া আটকায় আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু এক জায়গায় আছে। স্ক্রিনে থাকা ডটগুলোর মধ্যে সেকেন্ড ডটে ক্লিক করো, না হয় একবার বের হয়ে গিয়ে আবার ঢুকো। আবার ঢোকো, হ্যাঁ এবার আসো, তাহলে আমি আবার বলতেছি দেখো ভিডিও ক্লিয়ার না, তোমাদের ওখানে মনে নেটের প্রবলেম হচ্ছে, এখানে তো কথা আটকাচ্ছে না একদম, রাইট এখানে একদম কথা আটকাচ্ছে না। এবার আসো, আমি তো আরেকটা চালু করা আছে, ওটা তো ঠিকভাবে দেখাচ্ছে, রাইট আমি তো মাত্র চেক করলাম। তো একটু তোমরা যাদের প্রবলেম হচ্ছে একটু বের হয়ে আবার ঢুকো, আজকে 16 ডিসেম্বর তো ছুটির দিন, তো ওনারা ছুটি কাটাচ্ছে মনে হয়, ঠিক আছে। আসেন তাহলে আমি আবার বলতেছি যে ড্যাংলি মডিফায়ারটা কি। তাহলে হ্যাভিং স্টলেন মানে, আমি আবার বলতেছি হ্যাভিং স্টলেন মানে, তাহলে কমার আগে একটা ফ্রেজ থাকবে, রাইট কমার আগে একটা ফ্রেজ থাকবে, ওই ফ্রেজ দ্বারা তোমার যে সাবজেক্টকে রেফারেন্স দিবে সাবজেক্ট ওইটাই হবে। আমি আবার বলতেছি কমার আগে একটা সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্ট দ্বারা যাকে রেফারেন্স দেওয়া হবে সাবজেক্ট ওইটাই হবে, রাইট সাবজেক্ট ওইটাই হবে, এটা একটু মনে রেখো। তাহলে কমার আগে একটা ফ্রেজ থাকবে, ওই ফ্রেজ দ্বারা যে সাবজেক্টকে বোঝাবে সাবজেক্ট ওইটাই হবে। তাহলে এবার চিনবো কিভাবে, চিনের উপায় কি, তাহলে চীনের একটা ইজিয়েস্ট ওয়ে আছে, রাইট তাহলে চীনের একটা ইজিয়েস্ট ওয়ে আছে, চীনের উপায়টা কি, তাহলে চীনের একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে তোমার কমার আগে একটা ফ্রেজ থাকবে, আমি আবার বলতেছি কমার আগে একটা কি থাকবে, ফ্রেজ থাকবে, ওই ফ্রেজ দ্বারা যে সাবজেক্টকে নির্ধারণ হবে সাবজেক্ট ওইটাই হবে। আমি আবার বলতেছি কমার আগে একটা ফ্রেজ থাকবে, ফ্রেজ দ্বারা যাকে সাবজেক্ট নির্ধারণ হবে সেটাই হবে। তবে এখানে অনেক কিছু একটু লক্ষ্য রাখতে হয়, অনেক কিছু লক্ষ্য রাখতে হয়, কিভাবে কি লক্ষ্য রাখতে হয় আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমাদের যে প্র্যাকটিস শিট ওই প্র্যাকটিস শিটটাতে একটু দেখাই, রাইট ওইখানে অনেক কিছু লেখা আছে, আমরা একটু ওই জায়গাটাতে যাব। এই যে দেখো ড্যাংলি মডিফায়ার, তোমরা একটু বের করো ড্যাংলি মডিফায়ারটা, ঠিক আছে। তাই এবার আসেন, এখানে অনেক কিছু আমরা একটু দেখবো, একটু অনেক কিছু মিলাই মিলাই দেখবো। তার ড্যাংলি মডিফায়ার তোমরা যে সবার কাছে শীট আছে, শীটটা একটু বের করো, সবার কাছে শীট আছে, শীটটা একটু বের করো। দেখো ড্যাংলি মডিফায়ারে টেন্স আছে ইনডিফিনিট আর কন্টিনিউয়াস। ভাইয়া পেজ নাম্বারটা একটু বলবেন? পেজ নাম্বারটা হচ্ছে ক্লোজের পরেই 43। আছে, ক্লোজের 43। পৃষ্ঠাটা উল্টাও, ক্লোজের পৃষ্ঠাটা উল্টাও, উল্টানোর পরে দেখো পেজে আছে ভাইয়া 43 পেজ। 43 পেজ। এবার আসো, তার ড্যাংলি মডিফায়ারটা এখানে খেয়াল করো, তাহলে আমি কি বলতেছি টেন্স, টেন্সটা কি ইনডিফিনিট আর কন্টিনিউয়াস। আমি আবার বলতেছি ইনডিফিনিট আর কন্টিনিউয়াস, যদি ইনডিফিনিট আর কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সটা হবে ভার্বের সাথে আইএনজি, আর যদি প্যাসিভ হয় তাহলে ভি3 আর বিং প্লাস ভি3। আমি আবার বলতেছি যদি ইনডিফিনিট আর কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে তুমি বলবা অ্যাক্টিভের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি, আর প্যাসিভের ক্ষেত্রে ভি3 আর বিং প্লাস ভি3। ওকে, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা দেখবো হ্যাভিং প্লাস ভি3, আর যদি প্যাসিভ হয় তাহলে আমরা দেখবো হ্যাভিং বিং প্লাস ভি3। তাহলে ভাই আপনি এই কথা অ্যাক্টিভ আর প্যাসিভ শিখাইতেছেন কেন? তো এটা বলার কারণটা হচ্ছে যদি তুমি ফ্রেজে দেখো অ্যাক্টিভ, রাইট তুমি যদি ফ্রেজে দেখো অ্যাক্টিভ তাহলে তুমি সাবজেক্টটাকে নিবা অ্যাক্টিভ, ফ্রেজে যদি দেখো প্যাসিভ তাহলে তুমি সাবজেক্টটা নিবা প্যাসিভ। তুমি এভাবে সলভ করতে পারবা। ওকে, আবার তুমি এভাবে সলভ করতে পারবা যে ভাইয়া তোমার ফ্রেজ দ্বারা যে সাবজেক্টকে নির্ধারণ হচ্ছে, আমি আবার বলতেছি ফ্রেজ দ্বারা যে সাবজেক্টটাকে নির্ধারণ হচ্ছে তোমার সাবজেক্টটা ওইটাই হবে, ফ্রেজ দ্বারা যে সাবজেক্টকে নির্ধারণ হবে সাবজেক্টটা ওইটাই হবে। ওকে, এবার তুমি খেয়াল করো, তাহলে আমি আবার বলছি কি যে ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, বাট ভি3 অথবা বিং প্লাস ভি3 এটা হচ্ছে প্যাসিভ, রাইট। এরপর পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যদি দেখি হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3টা হচ্ছে অ্যাক্টিভ, রাইট হ্যাভিং প্লাস ভি3টা হচ্ছে অ্যাক্টিভ, আর হ্যাভিং বিং প্লাস ভি3টা হচ্ছে প্যাসিভ, এটা একটু মনে রেখো, রাইট। তো এবার আসো এক্সাম্পলস গুলো আমরা যদি দেখি, এক্সাম্পলস গুলো কি বলতেছে, ওয়াকিং অ্যালং দ্য বিচ, রাইট এখানে বলতেছে এক্সাম্পল গুলো ভালো মতো খেয়াল করো, বলতেছে ওয়াকিং অ্যালং দ্য বিচ, তাহলে ওয়াকিংটা কি ভাই, তাহলে ওয়াকিংটা হচ্ছে কিন্তু তোমার ভার্বের সাথে আইএনজি, রাইট তাহলে ওয়াকিংটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি, বোঝা গেছে। তাহলে ওয়াকিংটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি, তাহলে ওই যে ওয়াকিং, ওয়াকিংটা হচ্ছে আইএনজি, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ। এবার তুমি যদি দেখো দা শিপ ওয়াজ স্পটেড, তাহলে দা শিপটা কি ভাই, তাহলে দা শিপটা হচ্ছে প্যাসিভ, তাহলে এটা তো হবে না, এজন্য কারেকশন দেখো ওয়াকিং অ্যালং দ্য বিচ দা ম্যান স্পটেড দা শিপ, এটা হচ্ছে অ্যাক্টিভ। এবার আসো আমরা এইভাবে যদি না বুঝি আমরা আরেকভাবে বুঝতে পারবো, দেখো কমার আগে একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটা কি বলতেছে ভাইয়া ওয়াকিং অ্যালং দ্য বিচ, রাইট তাহলে ওয়াকিং অ্যালং দ্য বিচ তার মানে কি যে বিচে একাকে হাঁটতেছিল। এবার আসো কমার পরে সাবজেক্ট নাও, কমার পরে সাবজেক্টটা নিলা দা শিপ। ওকে, আমি আবার বলতেছি কমার পরে সাবজেক্ট নাও, তাহলে ভাইয়া তুমি কমার পরে সাবজেক্ট কি নিলা, নিলা হচ্ছে শিপ, তার মানে কি বোঝাচ্ছে যে শিপে কেউ একাকে হাঁটতেছে, রাইট তার মানে তুমি যদি নাও কমার পরে সাবজেক্ট দা শিপ, তার মানে কি বোঝাবে যে শিপটা বিচে একাকে হাঁটতেছিল। আমি আবার বলতেছি ওয়াকিং অ্যালং দা বিচ কমা দা শিপ,
তার মানে কি বুঝাবে যে বিচে একাকী হাঁটতেছিল, রাইট? বিচে একাকী হাঁটতেছিল, তাহলে বিচে কে একাকী হাঁটবে? কোন মানুষের কি হাঁটার ক্ষমতা আছে? বলে না ভাইয়া, কোন মানুষের একাকী হাঁটার সরি, কোন শিপের একাকী হাঁটার কোনো ক্ষমতা নাই। বোঝা গেছে? তার মানে কি এটা ইললজিক্যাল কম্পারিজন, রাইট? এটা ইললজিক্যাল কম্পারিজন, আপনি বলতে পারবেন না। তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন ওয়াকিং অ্যালং দ্য বিচ, কমা দ্য ম্যান। তার মানে বোঝাচ্ছে একটা মানুষ বিচে একাকী হাঁটতেছিল, রাইট? তারপরে বলতেছেন দ্য ম্যান স্পটেড দ্য শিপ, ওই মানুষটা কি করছে? যে শিপটাকে স্পটেড করছে। বোঝা গেছে? এবার আসো, তুমি যদি এবার খেয়াল করো বেসড অন দিস স্টাডি, বেসটা কি ভাই? তাহলে বেসটা হচ্ছে V3। এবার লক্ষ্য রাখো এই যে বেসটা হচ্ছে প্যাসিভ হচ্ছে V3, রাইট? তাহলে এই জিনিসটা হচ্ছে V3, তাহলে V3 ক্ষেত্রে আমরা জানি এটা প্যাসিভ। যদি প্যাসিভ হয় তাহলে তুমি কোনোভাবেই অ্যাক্টিভ সাবজেক্টটা নিতে পারবে না। যদি তাই হয় তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি বলবা দ্য সায়েন্টিস্ট। তাহলে এবার আসো, যে স্টাডির উপর ভিত্তি করে সায়েন্টিস্ট হলো না তো, স্টাডির উপর ভিত্তি করে কি? এই যে দেখো প্যাসিভ সাবজেক্ট, সেভারাল কনক্লুশন কুড বি মেড বাই দ্য সায়েন্টিস্ট, রাইট? আমি বলবো বেসড অন দিস স্টাডি, এই স্টাডির উপর ভিত্তি করে দ্য সায়েন্টিস্ট কুড মেক সেভারাল কনক্লুশন। তাহলে এটা ভুল, কারণটা হচ্ছে বেসড অন দিস স্টাডি, স্টাডির উপর ভিত্তি করে কনক্লুশনটা আসে, রাইট? তার মানে তোমার যে রেফারেন্সটা হচ্ছে, রেফারেন্সটা ভুল চলে যাচ্ছে। আর তুমি যদি এমনি বুঝতে চাও তাহলে তুমি এভাবে বুঝতে পারো যে V3টা হচ্ছে প্যাসিভ, আর V3টা যেহেতু প্যাসিভ হচ্ছে, দ্যাটস ওয়াই সাবজেক্ট যেটা থাকবে সে সাবজেক্টটাও প্যাসিভ হবে, তারপরে সায়েন্টিস্ট আর কোনোভাবেই আসবে না, রাইট? তাহলে আমরা বলবো যে সায়েন্টিস্টটা আর কোনোভাবেই আসবে না। বোঝা গেছে? এই জন্য তুমি কি বলবা? হ্যাঁ, এই জন্য তুমি কি বলবা? এই জন্য অবশ্যই অবশ্যই, রাইট? তুমি অবশ্যই 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 তুমি সাবজেক্টটা প্যাসিভ নেবা। এই জন্য বলবো সেভারাল কনক্লুশন। এবার আসো, গতদিন আমি আপনাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ পড়িয়েছিলাম, ওইখানে রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লোজ তোমাদের দেখাইছিলাম, রাইট? রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লোজটা দেখাইছিলাম। ওইখানে আমরা কি দেখেছি একটু যদি খেয়াল করো, ওইখানে আমরা দেখেছি হোয়াইল পিলিং অনিয়ন্স। আমি আবার বলি হোয়াইল পিলিং অনিয়ন্স, রাইট? আমি আবার বলতেছি হোয়াইল পিলিং অনিয়ন্স, যখন পেঁয়াজটা হ্যাঁ কাটতেছিল, হিজ আইস বিগান টু আইস, হ্যাঁ বিগান টু ওয়াটার। এবার তুমি যদি এই জায়গাটাতে খেয়াল করো, বলতেছে while peeling onions his eyes began to water, ওকে? তাহলে আমি যদি বলি while peeling onions his eyes began to water, রাইট? তাহলে এবার আসো, তার মানে কি বোঝাচ্ছে? তাহলে কমার পরে ভাইয়া আছে ফ্রেজ, তাহলে কমার পরে কি আছে? ফ্রেজ। তাহলে এই ফ্রেজ দ্বারা যে সাবজেক্টকে বোঝাবে সাবজেক্ট ওইটাই হবে, রাইট? তাহলে কমার পরে যে ফ্রেজটা থাকবে তাহলে সাবজেক্ট ওইটাই হবে, রাইট? কমার পরে যে সাবজেক্টটা থাকবে তাহলে তোমার সাবজেক্ট ওইটাই হবে। তাহলে আমি বলতেছি while peeling onions, while peeling onions, তুমি যদি এই জায়গাটাতে খেয়াল করো তাহলে বুঝাচ্ছে কি, কমার পরে সাবজেক্টে হিজ আইস, তার চোখগুলো, তার চোখগুলো যখন পেঁয়াজ কাটতেছিল। ভাই তার চোখগুলো কি পেঁয়াজ কাটতে পারে? বুঝছো? তাহলে এবার আমি যদি বলি while peeling onions his eyes, তার মানে কমার পরে সাবজেক্ট আছে হিজ আইস, তার মানে বোঝাচ্ছে তার চোখটা যখন পেঁয়াজ কাটতেছিল। আমরা জানি তার চোখটা কখনোই পেঁয়াজ কাটতে পারবে না, তার মানে এটা ইললজিক্যাল কম্পারিজন হয়ে আছে বা ড্যাংলিং মডিফায়ার হয়ে আছে, আপনার এটা বলা যাবে না। এর জন্য আপনি পুরো ক্লোজটাই ঠিক রাখবেন। আপনি বলবেন while he was peeling onions, সে যখন পেঁয়াজ কাটতেছিল, his eyes began to water, তার চোখটা জলে ভরে গেল, রাইট? এটা আমরা গতদিন দেখেছিলাম যে সাবজেক্ট যদি আলাদা আলাদা থাকে তাহলে কোনোভাবেই এটা রিডিউস করা যায় না, রাইট? কারণ এখানে হি একটা আলাদা সাবজেক্ট, হিজ আইসটা একটা আলাদা সাবজেক্ট, রাইট? তাহলে আমরা যদি অন্যভাবে বুঝতে চাই তাহলে আমরা অন্যভাবে বুঝতে পারবো। সে কমার পরে আছে হিজ আইস, তাহলে আমরা যদি বুঝি যে while peeling onions, তাহলে পিলিং অনিয়ন্সটা যদি বুঝাই তাহলে কমার পরে আছে হিজ আইস, তার চোখটা কি পেঁয়াজ কাটতে পারে? তাহলে আমরা বলবো না ভাইয়া, তার চোখটা পেঁয়াজ কাটতে পারে না। তার মানে কি এটা কখনোই সাবজেক্ট হবে? তার মানে না ভাইয়া, এটা কখনোই সাবজেক্ট হবে না। তার মানে এটাকে আমার পূর্ণাঙ্গ ক্লোজ রাখতে হবে। এই জন্য আমি বলবো while he was peeling onions, যে যখন পেঁয়াজের খোসাটা ছড়াচ্ছিল, his eyes began to water, তার চোখটা জলে ভরে যায়, রাইট? তো এটা হচ্ছে কাহিনী। এবার আসেন আরেকটু নিচে আসেন। এরপরে যদি আমরা দেখি, দেখো এখানে কি বলতেছে, এখানে দেখো লাইক মোস্ট সিটিজ, রাইট? লাইক মোস্ট সিটিজ, লাস্টেরটা টেবিলের লাস্টেরটা দেখো, বলছে লাইক মোস্ট সিটিজ, তার মানে অন্যান্য শহরের মতো, অন্যান্য শহরগুলোর মতো। তাহলে এবার আসো, তার মানে কি কমার পরে আছে পার্কিং। আচ্ছা পার্কিংটা কি অন্যান্য শহর? আমার পার্কিংটা কি অন্য শহরের মতো? বলছে না ভাইয়া। তাহলে পার্কিং এর সাথে কি সিটিজ এর মিল আছে? বলছে না ভাইয়া। তাহলে লাইক মোস্ট সিটিজ আমি যে বললাম, আমার যে ফ্রেজটা আছে এটা দ্বারা আমি যাকে উদাহরণ দিলাম সেটা কি কখনোই পার্কিং হতে পারে? বলে না ভাইয়া, জীবনেও হতে পারে না। তার মানে আমার একটা শহরের নাম আসতে হবে, রাইট? তাহলে আমি কি বলবো? লাইক মোস্ট সিটিজ সান ফ্রান্সিসকো হ্যাজ আ পার্কিং প্রবলেম। বলছে অধিকাংশ শহরের মতো সান ফ্রান্সিসকোর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে পার্কিং প্রবলেম। কি প্রবলেম? পার্কিং প্রবলেম। তো এই জায়গাটা মনে রাখতে হবে। এরপর আসো পার্ট বি, খুবই ইজি, খুবই ইজি। দেখো আফটার বিং স্টার্টেড, রাইট? পার্ট বি এর নাম্বারটা দেখো, বলছে আফটার বিং স্টার্টেড,
রাইট? এবার স্টার্ট কে হতে পারে, কে হবে? স্টার্ট কি ড্রাইভারের হওয়ার ক্ষমতা আছে? বলে না ভাইয়া, ড্রাইভার কেমনে স্টার্ট হয়? ড্রাইভারের কি চাবি দিয়ে অন করা যায়? তারপর ড্রাইভার জীবনে স্টার্ট হতে পারে না, রাইট? তার ড্রাইভারটা জীবনে স্টার্ট হতে পারে না। ওকে, তো আপনি কি বলবেন? আফটার বিং স্টার্টেড, আফটার বিং স্টার্টেড, তাহলে স্টার্টটা কে হয়েছে? তাহলে অবশ্যই কোনো একটা গাড়ি হয়েছে। দ্যাটস ওয়াই এ কারেক্ট নাকি বি কারেক্ট? তাহলে এতে যদি দেখি কমার পরে আছে ড্রাইভার, তার মানে বোঝাচ্ছে যে ড্রাইভারটা স্টার্ট হওয়ার পরে, রাইট? তার মানে এটা উত্তর ভুল। তাহলে উত্তর কি হবে? আফটার বিং স্টার্টেড, স্টার্ট হওয়ার পরে দ্য ট্রাক ওয়াজ ড্রাইভিং কেয়ারফুলি, রাইট? তার মানে এখানে উত্তরটা বি নাম্বারটা কারেক্ট আছে। এবার 2 নাম্বারটা খেয়াল করো। আ রিটায়ার্ড প্রফেসর দ্য স্টুডেন্ট, হাস্যকর। আর রিটায়ার্ড প্রফেসর ফ্রেজ, এরপর আছে দ্য স্টুডেন্ট, তার মানে কি স্টুডেন্ট গুলো কি রিটায়ার্ড প্রফেসর? বলছে না ভাইয়া, পরে লেখা আছে ওয়ার বিটেন বাই মিস্টার মিলার, যে স্টুডেন্ট গুলা মিলারের মাধ্যমে মার খাইছিল, রাইট? তার মানে আমি 100% শিওর যে রিটায়ার্ড প্রফেসর বলতে আমি কখনোই দ্য স্টুডেন্টস কে বুঝাচ্ছি না। আমি আবার বলতেছি, রিটায়ার্ড প্রফেসর বলতে আমি কখনোই কোন স্টুডেন্টকে বুঝাচ্ছি না। তার মানে আমরা কি বলবো? আর রিটায়ার্ড প্রফেসর মিস্টার মিলার বিট দ্য স্টুডেন্ট। তাহলে এই মিলারটাকে বলতে, মিলারটা হচ্ছে ভাইয়া রিটায়ার্ড প্রফেসর। আমি আবারও বলতেছি, মিলারটাকে রিটায়ার্ড প্রফেসর, দ্যাটস ওয়াই বিটা কারেক্ট। এবার 3 নাম্বারটা আসো। আর রিড দ্য বুক ইন দ্য রুম, খেয়াল করো। আর রিড দ্য, কত সূক্ষ্ম ভুল হয়ে যায় আমাদের, একটু খেয়াল করো। আই রিড দ্য বুক ইন দ্য রুম, রাইট? আই রিড দ্য বুক ইন দ্য রুম, তার মানে এখানে তুমি যদি খেয়াল করো, এরপরে কমা দিয়ে আছে রিটেন, কমা দিয়ে কি আছে? রিটেন, বোঝা গেছে? তাহলে কমা দিয়ে আছে রিটেন, তো যেহেতু কমা দিয়ে আছে রিটেন, আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এবার খেয়াল করেন, বলতেছে, তাহলে এখানে কি বলতেছে? বলতেছে যে রুমটা লেখা হয়েছিল ইটিমোলজির উপরে। আচ্ছা, রুমটা লেখা হয়েছিল নাকি বইটা লেখা হয়েছিল? আবার ভালোভাবে খেয়াল করেন। আর রিড দ্য বুক ইন দ্য রুম, আমি রুমের মধ্যে যে বইটা পড়তেছিলাম সেই বইটা রিটেন অন ইটিমোলজি, বইটা হচ্ছে ইটিমোলজির উপর লেখা ছিল। আচ্ছা, কোনটা লেখা ছিল, বইটা নাকি রুমটা, রাইট? তাহলে বইটা নাকি রুমটা, রাইট? তাহলে ভাইয়া অবশ্যই বইটা, আমি আবার বলতেছি ভাইয়া অবশ্যই বইটা লেখা ছিল। যদি বইটা লেখা থাকে তাহলে রুম আগে আসবে নাকি বইটা আগে আসবে? তাহলে কমার ইমিডিয়েট আগে আসবে বই। দ্যাটস ওয়াই এ নাম্বারটা ভুল, বি নাম্বারটা কারেক্ট। ওকে, এবার আসেন, আমি যদি এখানে দেখি, এগুলো আপনি পারবেন, এগুলো আপনি একটু বাসায় ট্রাই করেন। তারপর আমি 4 আর 5টা বলে দিই, দেখেন। বিফোর সিঙ্গিং দ্য সং, বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং, কমা আ পোয়েম, তার মানে কি বোঝাচ্ছে? পোয়েম কি জীবনেও, হ্যাঁ, ওই গানটা কি গাইতে পারবে, স্কুল সংটা কি গাইতে পারবে? তবে না ভাইয়া, পোয়েম কেমনে গান গায়? পোয়েম তো সম্ভব না। তার মানে আপনি কি বলবেন? বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং, বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং, স্কুল সং গাওয়ার পূর্বে, রাইট, দ্য স্টুডেন্ট রিসাইটেড আ পোয়েম। তাহলে এই স্কুল সংটা কে গাচ্ছিল ভাই? স্টুডেন্ট গাচ্ছিল। দ্যাটস ওয়াই উত্তরটা হবে বি। এবার আসো 5 নম্বর কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি, 5 নম্বর কোশ্চেন কি বলতেছে? আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, রাইট? তাহলে বোট থেকে জাম্প করার পরে, কমা দ্য শার্ক। আচ্ছা, শার্ক কি বোট থেকে লাফ দিতে পারবে? তো জীবনও সম্ভব। তাহলে ভাইয়া শার্কটা জীবনও বোট থেকে লাফ দিতে পারবে না। তার মানে ড্যাংলিং মডিফায়ার হয়ে আছে, রাইট? তার উত্তর কি হবে? আফটার জাম্পিং আউট দ্য বোট, রাইট? তাহলে জাম্পিং আউট দ্য বোট, তাহলে কার জাম্প করার ক্ষমতা আছে? তাহলে নিশ্চয়ই কোনো মানুষের। দ্যাটস ওয়াই কমার পরে সাবজেক্ট আসছে দা ম্যান, রাইট? দ্যাটস ওয়াই কমার পরে সাবজেক্ট আসছে ম্যান। তাই আমি বলবো আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক। আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, যখন বোট থেকে যখন জাম্পিং করছে, কে জাম্প করছে? ওই মানুষটা জাম্প করছে। দ্যাটস ওয়াই উত্তরটা আসবে দা ম্যান। তাহলে আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, তাহলে কে জাম্প করছে ভাই? ওই মানুষটা জাম্প করছে। দ্যাটস ওয়াই কমার পরে সাবজেক্ট আসছে দা ম্যান। বোঝা গেছে? এবার আসে, এরপর আমরা এক্সাম বেসিস কোশ্চেন আর একটু দেখবো যে কিভাবে কোশ্চেন গুলো করা হয়, রাইট? কিভাবে কোশ্চেন গুলো করা হয় এই জায়গাটাতে আমরা একটু যদি খেয়াল করি, দেখেন এই জায়গাটাতে আমরা যদি একটু খেয়াল করি, বলতেছে while living in no, আমার বলতেছে কোশ্চেনটা আবার ভালোভাবে খেয়াল করেন, while living in the New Orleans, right? while living in the New Orleans, আচ্ছা, এবার তুমি যদি খেয়াল করো while living in the New Orleans, right? তাহলে যখন নিউ অরলিয়ান্সে বসবাস করতো ড্যাশ দ্য ক্রিওল পিপল অফ লুইজিয়ানা, রাইট? তা এবার তুমি যদি এ নম্বর অপশন নাও তাহলে বোঝাচ্ছে আ বুক, তার মানে এই বুকটা কি নিউ অরলিয়ান্সে বসবাস করতো? বলে না ভাইয়া, হবে না। বিউ ফক, তাহলে এটা কি বসবাস করতে? বলছে না ভাইয়া। এবার আসো, তারপর আমি যদি দেখি অ্যাবাউট দ্য ফোকলোর অফ কেট চ্যাপেন, বলছে না ভাইয়া, এটাও না। এবার আসো, তার মানে দ্য সাবজেক্ট অফ কেট চ্যাপিন্স বুক, তা বলছে না ভাইয়া, এটাও তো মিলে না। তাহলে কে বসবাস করতো? অবশ্যই কেট চ্যাপিন বসবাস করতো, রাইট? এবার বলতেছে রোড বিউ ফক, যে বিউ ফকটা লিখছে আ বুক অ্যাবাউট দ্য ফোকলোর অফ দ্য ক্রিওল পিপল অফ লুইজিয়ানা, তার মানে উত্তরটা হবে সি। তো এখানে কি বলতেছে যে এই যে আপনার বলতেছে যে কেট চ্যাপিন একটা বই লিখছিল বিউ ফকের উপরে, যেটা হচ্ছে এটা ফোকলোর নিয়ে লেখা, যে ক্রিওল পিপল অফ লুইজিয়ানাদের জীবনী নিয়ে লেখা। বলছে ভাই ক্রিওল পিপলটা কি?
ক্রিওল পিপলটা হচ্ছে দেখো আগের যুগে আমাদের প্রচুর দাস প্রথা প্রচলিত ছিল, রাইট? তো দাস প্রথা যখন প্রচলিত ছিল তখন ওরা বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো নিয়ে যে এক জায়গায় কাজ করাইতো। ধরো বাংলাদেশ থেকে নিল, ইন্ডিয়া থেকে নিল, শ্রীলঙ্কা থেকে নিল, চাইনা থেকে নিল, এই বিভিন্ন ভাষাভাষীর মানুষকে তারা এক জায়গায় দাস প্রথায় বেশি ইউজ করতো। বলে কেন ভাই এমনটা কেমন করা হতো? এই যে লুইজিয়ানাতে আমরা যে সেক্টরটা দেখি ওনারা এই কাজটা বেশি করতো, যাতে অনেকগুলো শ্রমিককে এক জায়গায় রাখলে তাদেরকে অমানসিক পরিশ্রম করালে তাদের দ্বারাই কোনো বিক্ষোভ না হতে পারে। আমি আবার বলতেছি যে তাদেরকে যদি এক জায়গায় রাখা হয় তারা যাতে কোনো বিক্ষোভ বা আন্দোলন করতে না পারে, রাইট? কারণটা কি, বিক্ষোভ বা আন্দোলন তখনই ঘটে, আমি আবার বলতেছি যে বিক্ষোভ বা আন্দোলন তখনই ঘটে, আমি আবার বলতেছি মনোযোগ দিয়ে শোনেন, বিক্ষোভ বা আন্দোলন তখনই ঘটে যখন মুখের ভাষাটা মিল হয়, দেন তারা তাদের অভিযোগগুলো একে অপরের সাথে শেয়ার করতে পারে, দ্যাটস ওয়াই এটা আন্দোলন ঘটানো সম্ভব হয়। তারা কখনোই চাইতো না যে একটা আন্দোলনের মাধ্যমে তাদের সাম্রাজ্যটা নষ্ট হয়ে যাক, এই জন্য তারা সবসময় চেষ্টা করতো ভিন্ন ভাষাভাষীর মানুষকে এক জায়গায় করতে, যাতে বড় রকমের কোনো বিক্ষোভ না হয়। বাট লুইজিয়ানাতে আমরা দেখেছিলাম এটা ভিন্নতর একটা অবস্থা। লুইজিয়ানাতে কেমন হয়েছিল, ওই জায়গায় যে সকল মানুষগুলো ছিল, ওই জায়গায় যে মানুষগুলো ছিল তারা কি করলো, তাদের কমিউনিকেশনের জন্য নতুন ধরনের একটা ভাষার উদ্ভব ঘটালো, আর যে ভাষার উদ্ভবের কারণে তা দাস প্রথা থেকে আন্দোলন করে মুক্তি পেয়েছিল। ওই ভাষাভাষী নতুন যে ভাষাভাষীর মানুষগুলো পয়দা হলো তাদেরকে বলা হয়তো ক্রিওল পিপল, বোঝা গেছে? তো কেট চ্যাপিন ওই লুইজিয়ানার ওই ক্রিওল পিপলদের নিয়ে একটা বই লিখেছিল, হ্যাঁ, ওই সেই বইটাই হচ্ছে এই বিউটিফুল ফগ। আশা করি আপনার কথাটা বুঝতে পারছেন। তাহলে এবার আসেন, তখন উনি কোন সময়টা লিখছিলেন? যখন তিনি নিউ অরলিয়ান্সে বসবাস করতো ওই সময়টাতে। দ্যাটস ওয়াই আমরা উত্তর বলবো সি। ওকে, দ্যাটস ওয়াই উত্তরটা বলবো সি। এবার আসেন, এরপরে আমরা যদি এরপরে আচ্ছা, এরপর যেটা ধরবা এটাই পারবা রে, যেটা ধরবা সেটাই আল্লাহর রহমতে পারবা, কোনো সমস্যা হবে না। 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলতেছে ব্রেথিং হিজ লাস্ট, হ্যাঁ মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, দা ডেথ। আচ্ছা, ডেথ কি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে? বুঝছে না, ব্রেথিং ইজ লাস্ট উই স, তার মানে আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা দেখলাম ওই মানুষটা মরে গেল, তাহলে মিলছে? বলে না ভাই মিলে নাই। তো এবার ডি নম্বরে চলে আসো, ব্রেথিং ইজ লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করে দা মেন্স ডগ জাম্পড আপ, শেষ নিঃশ্বাস ওই মানুষটার কুত্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করে জাম্প আপ করলো, হইলো? মিলে নাই। এবার আসো, ব্রেথিং ইজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে উই বরিড দ্য ম্যান, তাহলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সে, রাইট? তারপরে আমি বললাম উই, তার মানে বোঝাচ্ছে যে উই আমাদেরকে, আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, রাইট? তার মানে এটা কখনোই পসিবল না, এটা কখনোই পসিবল না। দ্যাটস ওয়াই উত্তরটা হবে সি, ব্রেথিং হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে কে? দা ওল্ড ম্যান, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে কে? দা ওল্ড ম্যান। দ্যাটস ওয়াই উত্তরটা হবে দা ওল্ড ম্যান, বোঝা গেছে? তাহলে এর জন্য উত্তর বলবেন সি, এর জন্য উত্তর বলবেন সি। ওকে, আর দুটা কোশ্চেন বুঝাবো, খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বর কোশ্চেনে চলে আসেন, 10 নম্বর কোশ্চেনে চলে আসেন, 10 আর 11। ওকে, এবার আসেন 10 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, হ্যাভিং ইনভেন্টেড দ্য রেডিও, রাইট? কমার আগে আছে ফ্রেজ হ্যাভিং ইনভেন্টেড, ভাইয়া এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? তাহলে ভাইয়া এটা অ্যাক্টিভ। তাহলে এবার কমার পরে সাবজেক্ট কি আছে? বলছে সাইফুল্লাহ। তাহলে এবার আসেন, হ্যাভিং ইনভেন্টেড দ্য রেডিও সাইফুল্লাহ ওয়াজ ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার মানে কি বোঝাচ্ছে? সাইফুল্লাহ যখন রেডিও আবিষ্কার করছে সে গোটা ওয়ার্ল্ডে ফেমাস হয়েছে, রাইট? তাহলে এখানে কি উত্তরটা আসবে, রাইট? তাহলে এখানে উত্তরটা ডি হবে, হ্যাভিং ইনভেন্টেডই থাকবে, রাইট? বাট 11 নম্বর কোশ্চেনটা যদি খেয়াল করেন, 11 নম্বর কোশ্চেনটা যদি খেয়াল করেন, হ্যাভিং বিন ইনভেন্টেড ইন বাংলাদেশ, প্যাসিভ, রাইট? তাহলে এবার আসেন, যেহেতু প্যাসিভ তার কমার পরে সাবজেক্টটা আসবে প্যাসিভ, তাই কমার পরে আসছে দেখেন রেডিও। আমি আবার বলতেছি হ্যাভিং ইনভেন্টেড দ্য রেডিও, আমি আবারও বলতেছি হ্যাভিং ইনভেন্টেড দ্য রেডিও, কমা সাইফুল্লাহ, রাইট? তাই এবার আসেন, হ্যাভিং ইনভেন্টেড দ্য রেডিও কমা সাইফুল্লাহ, তার মানে বোঝাচ্ছে যে এই ফ্রেজটা হচ্ছে অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই আপনি সাবজেক্টটা অ্যাক্টিভ নিয়েছেন, বোঝা গেছে? তাহলে এটা যেহেতু অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই আপনি সাবজেক্টটা অ্যাক্টিভ নিয়েছেন, বোঝা গেছে? এবার তুমি যদি দেখো 11 নাম্বার, হ্যাভিং বিন ইনভেন্টেড, আমি আবার বলতেছি হ্যাভিং বিন ইনভেন্টেড এটা প্যাসিভ, দ্যাটস ওয়াই কমার পরে সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ, রাইট? তাহলে কমার পরে সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ, রাইট? কমার পরে সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ, এই জিনিসটা আপনি একটু ভালো মতো মনে রাখবেন। তাহলে কমার পরে সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ, বোঝা গেছে? এই তাহসিন মেহনাজ, বুঝতে পারতেছো? ওকে, তো এইটাই হচ্ছে কথা ছিল, আমার আর কোনো কথা ছিল না। আশা করি আপনার আর কোনো প্রবলেম হবে না, রাইট? আমি আশা করি আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আশা করি আর কোনো প্রবলেম হবে না। তা 10 আর 11 এর মধ্যে আমি যে ডিফারেন্সটা তোমাদের দেখালাম,
আমি আশা করি যে আপনারা সেই ডিফারেন্সটা ধরতে পারছেন। তাই 10 নম্বর আমি কি বললাম যে হ্যাভিং ইনভেন্টেড এটা হচ্ছে অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই কমার পরে সাবজেক্ট সাইফুল্লাহ এটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাভিং বিন ইনভেন্টেড এটা প্যাসিভ, দ্যাটস ওয়াই কমার পরে রেডিওটা হচ্ছে প্যাসিভ। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কোনো এখানে প্যারা নাই। এবার আসেন, এবার আমরা ফ্রেজ বসবো। ফ্রেজটা আজকে শেষ করে দিব 1 ঘন্টা ইনশাআল্লাহ। 1 ঘন্টা ভাই ইনশাআল্লাহ 10 নম্বর ভাই ভাই 10 একটিভ আর নম্বরে ডি প্যাসিভের আনসার। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার না, ওটা করবেন? ভুল দেওয়া আছে রে, ওই জন্য তো আমি ব্যাখ্যা করে দিলাম। ওটা ভুল ওটা দেওয়া ডি আছে। হবে? হ্যাঁ, ভাই আমি যেটা বলছি ওটা উত্তর ভুল দেওয়া আছে। এজন্য তো আমি দৌড়ে যাওয়া ওখানে ব্যাখ্যা করলাম। সব ব্যাচে একই প্রবলেম বলতেছে ভাই, এটা ভাইয়া হ্যাঁ বলো। একটিভ আর প্যাসিভের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হইতো। সোনা ময়না পাখি, কলিজার টুকরা, একটু ভালো করে খেয়াল করতো। বলা আছে কি হ্যাভিং ইনভেন্টেড, তার মানে জানি হ্যাভিং প্লাস ভিটিটা হচ্ছে অ্যাক্টিভ। ওইখানে লিখে রাখ। ওই জায়গায় তোর যে শিটের প্রথমে দেখাইলাম কলিজার টুকরা, ওইখানে আমি লিখে দিছিলাম ওটা হচ্ছে অ্যাক্টিভ, রাইট? আর পরের অংশ আমি দেখ, তুই হ্যাভিং বিন প্লাস ভি3 পারফেক্টের মধ্যে যা। হ্যাঁ, ওই পারফেক্টের মধ্যে টেবিলটা, প্রথম যে টেবিলটা আমি তোদের পড়াইছি ওইখানে যা দেখ, হ্যাভিং 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 প্লাস ভি3 অ্যাক্টিভ, হ্যাভিং বিন প্লাস ভি3 এটা হচ্ছে প্যাসিভ। আমি বলেছিলাম কমার আগে সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয়, কমার আগে সাবজেক্টটা যদি কি হয়, অ্যাক্টিভ হয়, বোঝা গেছে? তাহলে তুমি অ্যাক্টিভ সাবজেক্টটা গ্রহণ করবা। বাট কমার পরে যদি, কমার আগে যদি প্যাসিভ সাবজেক্ট থাকে, তাহলে তুমি প্যাসিভ সাবজেক্টটা গ্রহণ করবা। বোঝা গেছে এবার? তাহলে হ্যাভিং ইনভেন্টেড এটা হচ্ছে কমার আগে ফ্রেজটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, বোঝা গেছে? তো যেহেতু কমার আগে তোমার ফ্রেজটা হচ্ছে অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই তোমার পরে যে সাবজেক্টটা, তাহলে সাইফুল্লাহটা হচ্ছে অ্যাক্টিভ, রাইট? তাহলে দ্যাটস ওয়াই ওই সাবজেক্টটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, বোঝা গেছে? আবার তুমি যদি খেয়াল করো যে হ্যাভিং বিন প্লাস ভি3 তুমি যখন বলতেছো, রাইট? হ্যাভিং বিন প্লাস ভি3 তুমি যখন বলতেছো, ওকে, তাহলে হ্যাভিং বিন প্লাস ভি3 যখন বলতেছো, তখন তোমার এটা ফ্রেজটা হয়ে যাচ্ছে প্যাসিভ, দ্যাটস ওয়াই কমার পরে তুমি ওটা নিচ্ছ প্যাসিভ। এটা যাতে মনে থাকে তাহলেই হবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ বলো। জি ভাই ভাইয়া। তাহলে ভাই হ্যাভিং স্টুডেন্ট মানে তারপরে প্যাসিভ হলো কেন? কোনটা? আপনি যদি স্ক্রিনে বুঝাইছেন ভাই। এখন দেখো ওইখানে আমরা তো এগুলো টেকনিক তোমাকে বলতেছিলাম এক একটা, রাইট? তো এখানে তুমি যদি দেখো যে দা পুলিশের কথা তুমি যদি চিন্তা করো, তা পুলিশ কি চুরি করছে নাকি চোর চুরি করছে? সাবজেক্ট চুরি কিন্তু চুরি দুটোই করছে। অ্যাক্টিভ, সাবজেক্ট কিন্তু দুটোই অ্যাক্টিভ। আমরা ওই অ্যাক্টিভটা তোমাকে এখানে বোঝাচ্ছি না, যে ওই কাজটা করার ওই কমার পরে যে সাবজেক্ট আছে ওটা করতে পারে কিনা, আমরা ওই সেন্সে তোমাকে বলতেছি। এবার দেখো রেডিও, রেডিও নিজের সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ, ব্যাপারটা বুঝতে পারছো? রেডিও নিজের সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ, কথা বোঝা গেছে? এবার আসো, সাইফুল্লাহ নিজে হচ্ছে অ্যাক্টিভ, পুলিশও অ্যাক্টিভ, থিপও অ্যাক্টিভ, পুলিশও অ্যাক্টিভ, থিপও অ্যাক্টিভ। থিপের কি চুরি করার ক্ষমতা আছে নাকি নাই? তাহলে ভাই আজ থিপের তো চুরি করার ক্ষমতা আছে, ব্যাপারটা বুঝতে পারছো? আমরা পুরো সাবজেক্টটা ধরে তোমাকে চিন্তা করাচ্ছি না, জাস্ট ওর ওই কাজটা করার ক্ষমতা আছে কিনা আমরা সেটা ধরে তোমাকে চিন্তা করাচ্ছি। এবার বুঝতে পারছো সাকিব? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। এবার আসো, এবার আমরা ফ্রেজের দিকে যাব, ফ্রেজের দিকে যাব। ফ্রেজের কি অবস্থা একটু আমরা দেখি, রাইট? ফ্রেজটা আজকে শেষ করে দিব তাহলে ইনশাআল্লাহ। ভাইয়া 14 নম্বরটা একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে। কোনটা? 14 নম্বর, 14 নম্বর। কোনটা 14 নাম্বার? 44 পেজ, 44 পেজের 14 নম্বর। হ্যাঁ 14 নাম্বার। আচ্ছা, বলতেছে রাশিং টু ক্যাচ দা বাস। বুঝিস? বুঝিস ভালোভাবে, কোনো সমস্যা নাই। রাশিং টু ক্যাচ দা বাস, তা আমরা এটাকে কারেকশন করে দেখবো, রাইট? তাই এবার যদি দেখি রাশিং টু ক্যাচ দা বাস, কেউ একজন দৌড়াচ্ছে, তাই তো, খুব তাড়াহুড়া করতেছে বাসটা ধরার জন্য, রাইট? তো এবার তুমি যদি চিন্তা করো, তা নিশ্চয়ই তুমি বলবা না যে সুইট কভার দা ওল্ড ম্যানস ফেস। এই সুইটটা তো দৌড়াচ্ছে না, রাইট? এই সোয়ারটা তো দৌড়াচ্ছে না, তার মানে এটা তো উত্তর হবে না। এরপরে দেখো এখানে সাবজেক্টটা তুমি ভুল করতেছো দা ওল্ড ম্যান নিয়ে। এখানে ওল্ড ম্যান কিন্তু সাবজেক্ট না, দা ওল্ড ম্যানস ফেসটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, ম্যানস ফেস, তার মানে এই মানুষটা কিন্তু মানুষ নাই, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তা আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভটা সাবজেক্ট না, নাউনটা হচ্ছে সাবজেক্ট। তার মানে কি বোঝাচ্ছে এখানে, তুমি যদি খেয়াল করো এখানে কি বোঝাচ্ছে তোমার, রাইট? এখানে তোমার কি বোঝাচ্ছে এটা তোমাকে একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। তাহলে ভাই এখানে কি বোঝাচ্ছে? তাহলে আমরা জানি ওল্ড ম্যানস ফেস, ওল্ডটা অ্যাডজেক্টিভ, ম্যানসটা হচ্ছে পসেসিভ, ফেসটা হচ্ছে নাউন, রাইট? আমি আবারও বলতেছি, ওল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যানসটা হচ্ছে পসেসিভ, ফেসটা হচ্ছে নাউন। আমরা জানি কখনোই আপনার পসেসিভ বা অ্যাডজেক্টিভ সাবজেক্ট না, তার মানে কি বোঝাচ্ছে? ওই বৃদ্ধ মানুষের ফেস, ওই বৃদ্ধ মানুষের কি ফেস।
তো তুমি যদি ওইটা চিন্তা করো, তার মানে ওই বৃদ্ধ মানুষের ফেসটা দৌড়াচ্ছে না, ওই বৃদ্ধ মানুষটাই দৌড়াচ্ছে। অনুরূপ ভাবে তুমি যদি চিন্তা করো দ্য ওল্ড ম্যানস ওয়ালেট, রাইট, ওল্ড ম্যান ওয়ালেট, তাহলে ওয়ালেট কি দৌড়াচ্ছে? বলছে না ভাইয়া, ওয়ালেটটাও দৌড়াচ্ছে না। তাহলে কে দৌড়াচ্ছে? নিশ্চয়ই দ্য ওল্ড ম্যান। দ্যাটস উত্তরটা হচ্ছে ওল্ড ম্যান। বুঝছো তুমি এবার? জি ভাইয়া। এবার ক্লিয়ার হয়েছে? তবে এই জায়গায় প্রবলেম না, এটা আমি যখন স্টুডেন্ট জি। থাকতাম আমার কাছে খুবই খটকা লাগতো। আমিও যখন ছাত্র ছিলাম আমার কাছে আমি এটা প্রশ্ন করেছিলাম, আমার এখনো মনে আছে যে এটা আমার কাছেও খুবই ঝামেলাপূর্ণ মনে হতো। পরে যখন বড় হওয়ার পরে দেখলাম যে জিনিসগুলো আসলে এরকম না, এই জিনিসগুলো এরকম, রাইট? তো এরকম আগেও আমি বুঝি নাই জিনিসটা। আমি যখন পড়ানো শুরু করছি দেন এটা আমার মাথায় ঢুকছে, এটা তো পজিটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ অ্যাডজেক্টিভ তো সাবজেক্ট না, পরে নাউনটা সাবজেক্ট। তার মানে ওল্ড ম্যানস ওয়ালেট এটা সাবজেক্ট না, বোঝা গেছে? তাহলে ওল্ড ম্যানস ওয়ালেট এটা তোমার সাবজেক্ট না, রাইট? সাবজেক্টটা হচ্ছে ওই যে ওল্ড ম্যান, যে মানুষটা যাচ্ছে ওটাই তোমার সাবজেক্ট। গট ইট? এবার আসো আমরা ফ্রেজের দিকে চলে আসবো। ফ্রেজের দিকে আমরা চলে আসবো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক ফ্রেজ। বিগত 2 বছর ধরে খুব চাপ পড়তেছে ফ্রেজের উপরে। ওকে, এবার আসো। যদিও কোনো শীট গুলোতে কোনো কোচিং বা কোনো জায়গায় শীট গুলোতে এটা পরিপূর্ণ সলভ নাই, অনেক শীটে তো জাস্ট 2 লাইন লেখা আছে অনেক কোচিং এর শীটে। তো এগুলো থেকে আপনি দেখবেন যে রিসেন্ট প্রচুর কোশ্চেন আসতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তার মানে এই জায়গা থেকে আপনাকে অনেক ভালোভাবে পড়তে হবে, অনেক ভালোভাবে পড়তে হবে। এবার খেয়াল করো, বলছে ভাই ফ্রেজটা কি? আমি বলি ফ্রেজ ইজ আ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস ইউজড অ্যাজ আ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। আমরা জানি ফ্রেজটা হচ্ছে ওইটাই যেটা হচ্ছে অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি থাকবে এবং পুরাটাকে একসাথে আমরা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাউন্ট করব। যেমন আমরা যদি বলি আ ফ্লাইং বার্ড, দ্য পিপল অফ বাংলাদেশ, এটা পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ। এই পুরোটাই কি একটা একটা ফ্রেজ। এবার আসো আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝি। তাহলে আগে আমাকে বুঝতে হবে ভাইয়া পার্টস অফ স্পিচটা কি আর ফ্রেজটা কি, দুটা তো আগে আমাকে বুঝতে হবে না। আমি জাস্ট তোমাকে বললাম ভাইয়া এটা হচ্ছে তোমার পুরা ওয়ার্ড গুলো একটা হিসেবে কাউন্ট হবে, এটা ফ্রেজ। তার মানে সেটা একটা পার্টস অফ স্পিচ হিসেবে সেটা কাউন্ট হবে। তাহলে আমি তোমাকে তার মানে এটা আগে তোমাকে বোঝানো দরকার যে আমি পুরাটাকে যে একটা পার্টস অফ স্পিচ বলতেছি এটা কিভাবে বলতেছি, বা পার্টস অফ স্পিচের মধ্যে আবার ফ্রেজের মধ্যে কি ডিফারেন্সটা আছে। তার মানে এই জিনিসটা আমার আগে বোঝা দরকার, রাইট? তাহলে এই জিনিসটা আমরা আগে মনে মাধুরী মিশিয়ে বুঝবো। তাহলে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পার্টস অফ স্পিচটা হচ্ছে একটি শব্দ, বাট ফ্রেজটা হচ্ছে একাধিক শব্দ। আমি আবারও বলতেছি, আমরা ধাপে ধাপে এগুলো পাঠ্যগুলো দেখে যাব। এটা দেখবে এই কারণে ট্রান্সলেশন করার সময় আমরা জানি যে প্রতি ফ্রেজ একসাথে ট্রান্সলেশন করতে হয়। আমি এই পার্টটা আমি তোমাদের শুধু এই কারণে পড়াইতে পারি না এতদিন যে ফ্রেজের একটা বিশাল বড় একটা চ্যাপ্টার আছে আমরা যখন ট্রান্সলেশন করব। তো ট্রান্সলেশনে এই জিনিসটা খুব বেশি লাগে যে আপনাকে অনেকগুলো শব্দ, একাধিক শব্দ আপনার একসাথে আন্ডারলাইন করে করে ট্রান্সলেশন করতে হয়। তো ওইগুলোর ক্ষেত্রে আপনি উত্তর করবেন কিভাবে, রাইট? তাহলে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে পার্টস অফ স্পিচটা হচ্ছে একটি শব্দ আর ফ্রেজটা হচ্ছে একাধিক শব্দ, রাইট? তা আমি আবারও বলতেছি যে পার্টস অফ স্পিচটা হচ্ছে একটি শব্দ। যেমন তুমি এরকম বলতে পারো ডাই, ডাই মানে কি ভাইয়া? মারা যাওয়া, রাইট? আমি আবারও বলতেছি ডাই মানে কি ভাইয়া? ডাই মানে সোনা কলিজা পাখি, ডাই মানে হচ্ছে মারা যাওয়া। এটা হচ্ছে একটা ভার্ব, রাইট? তাহলে এটার ফ্রেজ কি হতে পারে ভাইয়া? এটা ফ্রেজ হতে পারে পাস অ্যাওয়ে। তাহলে ডাই যদি ভার্ব হয় পাস অ্যাওয়েটা কি হবে? তাহলে এটা ভার্বাল ফ্রেজ হবে, রাইট? তাহলে আমি আবার একটা করে কথা বলি তোমাকে যে পার্টস অফ স্পিচ যেভাবে কাউন্ট হয় ফ্রেজটাও কাউন্ট হবে। যদি অনেকগুলো ওয়ার্ড একই কাজ করে, যদি অনেকগুলো ওয়ার্ড নাউনের কাজ করে, পুরাটাই যদি নাউনের কাজ করে তাহলে ওটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। যদি পুরা ভার্ব গুলো, পুরা ফ্রেজটা যদি ভার্বের কাজ করে তাহলে আমরা বলবো ভার্বাল ফ্রেজ। যদি পুরা ফ্রেজটা তোমার প্রিপোজিশনের কাজ করে তাহলে আমরা সেটাকে বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। এবার তুমি যদি খেয়াল করো তাহলে আমি বললাম ডাই, তাহলে ডাইটা হচ্ছে কি ভাইয়া? ডাইটা হচ্ছে ভার্ব। তাহলে একটা ওয়ার্ড এটাকে যদি আমি ফ্রেজ ধরে বলি তাহলে আমি বলবো পাস অ্যাওয়ে। এই কি বলবো? পাস অ্যাওয়ে। তাহলে ডাইটা হচ্ছে এটা ভার্ব আর পাস অ্যাওয়ে এখানে দুইটা শব্দ, তাহলে একাধিক শব্দ, দ্যাটস ওয়াই এটার নাম আমরা বলবো ফ্রেজ। তাহলে ডাইয়ের যে কাজ পাস অ্যাওয়ের সেম কাজ, তারপর দুইটাই ভার্ব। তাহলে ওইটা একটা ওয়ার্ড দ্যাটস আমরা শুধু ভার্ব বলতেছি, আর এটা দুইটা ওয়ার্ড দ্যাটস আমরা বলতেছি ভার্বাল ফ্রেজ। ওকে, এবার খেয়াল করো ফরটা হচ্ছে প্রিপোজিশন। আমি আবার তোমাকে বলতেছি ফরটা হচ্ছে প্রিপোজিশন আর বিকজ অফ মানে হচ্ছে ফর, সেম জিনিস, দ্যাটস ওয়াই যেটা বলতেছি আমরা প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা জাস্ট বিগিনিং পর্যায়ে আছি, প্যারা খাওয়ার কিছু নাই। আমরা পুরাটা যখন আলোচনা করবো একদম মধুর মতো সুন্দর হয়ে যাবে। তাহলে এবার আসো আওয়ার কান্ট্রি, রাইট? তাহলে আমরা জানি আওয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কান্ট্রিটা হচ্ছে নাউন। যদি দুটো একসাথে বলতে চাই তাহলে আওয়ার কান্ট্রি আমাদের দেশ, তাহলে একসাথে আমরা বলবো নাউন ফ্রেজ, রাইট? তাহলে একসাথে আমরা বলবো কি? একসাথে আমরা বলবো নাউন ফ্রেজ, এটা মনে রাখবেন। তাহলে একসাথে আমরা বলবো নাউন ফ্রেজ। এবার আসেন আমি যদি বলি ইজ ডেভেলপিং, রাইট? আমি যদি বলি ইজ ডেভেলপিং, তাহলে আমি যদি বলি ইজ ডেভেলপিং, তাহলে ইজ ডেভেলপিংটা কি? তাহলে ইজ ডেভেলপিংটা হচ্ছে ভার্বাল ফ্রেজ,
রাইট? তাহলে দুটা ভার্ব আছে, ইজ ডেভেলপিং, তাহলে এটাকে আমরা ভার্বাল ফ্রেজ বলতে পারি। এবার আসেন ভেরি ফাস্ট, রাইট? তাহলে এটা আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা এইভাবে এটাকে আবার যদি অনেকগুলো শব্দকে আন্ডারলাইন করে দেখি, তাহলে আমরা এইভাবে আলাদা করতে পারবো। জাস্ট এটা আমরা দেখানোর জন্য দেখতেছি। এবার আসেন, তাহলে আমরা একটা করে আগে পার্থক্য দেখি। তাহলে আমরা প্রথমে পার্থক্য দেখলাম, পার্টস অফ স্পিচের সাথে ফ্রেজের পার্থক্যটা দেখলাম। ওকে, এবার আসেন, এবার আমরা ফ্রেজ এবং ক্লোজের মধ্যে বেসিক ডিফারেন্স দেখবো। তাহলে আমরা ফ্রেজ আর ক্লোজের মধ্যে বেসিক ডিফারেন্স কি, আমি আপনাদের আগেও বলেছি, আজকেও বলতেছি, অনেক কয়দিন আগেও বলেছি, এটা আমি বারবারই আপনাদের বলি। বারবার একটা কথা আপনাদের বলি যে ভাই একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনার ফাইনাইট ভার্ব থাকে, যদি কোনো শব্দগুচ্ছের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ। আর যদি ফাইনাইট ভার্ব না থাকে, তাহলে ওইটাকে আমরা বলবো ফ্রেজ। এটা একটু মনে রাখবেন। তাহলে আপনি যদি খেয়াল করেন, তাহলে এখানে ব্যাপারটা কেমন দেওয়া আছে, একটু যদি খেয়াল করেন দেখেন, উই নো হোয়াট টু ডু, তাহলে এখানে আন্ডারলাইন করে দিলাম আমি হোয়াট টু ডু এর মধ্যে, তার মানে কি এখানে শব্দগুচ্ছ, তার মানে এটা হচ্ছে আপনার ফ্রেজ, রাইট? এবার আসেন হোয়াট হিজ নেম ইজ, তার মানে এটা হচ্ছে ক্লোজ। তাহলে এটাও শব্দগুচ্ছ, ওটাও শব্দগুচ্ছ, ফ্রেজও শব্দগুচ্ছ, আবার ক্লোজটাও শব্দগুচ্ছ। আমি বললাম হোয়াট টু ডু, তাহলে এটাও শব্দগুচ্ছ, আবার আমি আন্ডারলাইন করে দিলাম হোয়াট হিজ নেম ইজ, তাহলে এটাও শব্দগুচ্ছ। তাহলে দুটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? তাহলে ভাইয়া বেসিক ডিফারেন্সটা হচ্ছে হোয়াট টু ডু, এটা হচ্ছে আপনার ফ্রেজ। মানে ভাইয়া কেন ফ্রেজ? হ্যাঁ, এটা কেন ফ্রেজ? তাহলে ভাইয়া কারণটা হচ্ছে হোয়াট টু ডুতে আপনার কোনো ফাইনাইট ভার্ব নাই, বাট আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে হিজ নেম এবং ইজ, তাহলে এখানে সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে, তার মানে এটা হচ্ছে আপনার ক্লোজ। তাহলে ক্লোজ আর ফ্রেজের মধ্যে বেসিক ডিফারেন্স কি? তাহলে ক্লোজ এবং বেসিক ফ্রেজের মধ্যে আপনার একমাত্র বেসিক ডিফারেন্সটা হচ্ছে যার মধ্যে আপনার ফাইনাইট ভার্ব থাকবে, আমি আবার বলতেছি, যার মধ্যে আপনার ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে আমরা বলবো ফ্রেজ, সরি ক্লোজ, আর যার মধ্যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে না সেটাকে আমরা বলবো ফ্রেজ। ওকে, এবার আসেন, হ্যাভিং বিন ওয়াচিং শুধু যদি এখানে আন্ডারলাইন করা থাকে তাহলে ভাই এটা ফ্রেজ। ভাই কেন ফ্রেজ? কারণ এখানের মধ্যে আমার সাবজেক্ট নাই। আমি বলেছি দুটো শর্ত পূরণ করতে হবে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব উভয়টাই থাকতে হবে। আমি আবার তোমাকে বলতেছি যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুটো একত্রে থাকলে আমরা ক্লোজটা বলতে পারবো, রাইট? আর যদি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব না থাকে তাহলে আমরা সেটাকে ক্লোজ বলতে পারবো না, আমাদের সেটাকে ফ্রেজ বলতে হবে। তুমি যদি এখন এভাবে খেয়াল করো, উই হ্যাভ বিন ওয়াচিং, রাইট? তুমি যদি এভাবে খেয়াল করো, উই হ্যাভ বিন ওয়াচিং, রাইট? তো উই হ্যাভ বিন ওয়াচিং, তাহলে এখানে সাবজেক্টও আছে, আবার আপনার ফাইনাইট ভার্বটাও আছে, রাইট? তাহলে যেহেতু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুটোই আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি ক্লোজ। ওকে, তাহলে আমরা জিস্ট কি পেলাম? তাহলে আমরা জিস্ট এটুকু পেলাম যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি থাকে, রাইট? আমি আবার বলতেছি, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ, আর সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফ্রেজ। বোঝা গেছে? তো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকলে আমরা বলবো ক্লোজ, আর সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফ্রেজ। হ্যাঁ, এবার আসো, তাহলে এবার একটা হেডলাইন করে দিয়েছি, দেখছো যে অনুবাদ করার সময় বাক্যেও অর্থ ফ্রেজ অনুসারে হয়, রাইট? তাহলে অনুবাদ করার সময় বাক্যের অর্থ ফ্রেজ অনুসারে হয়। তাহলে এবার আসো, ইন দ্য গ্লোবাল ইকোনমি, এটা একটা ফ্রেজ, আর সুপার পাওয়ার, এটা একটা ফ্রেজ, রাইট? আওয়ার প্রাইম মিনিস্টার, এটা একটা ফ্রেজ, ইজ ওয়ার্কিং, এটা একটা ফ্রেজ, ভেরি হার্ড, এটা একটা ফ্রেজ, সো দ্যাট, এটা হচ্ছে আপনার, এটা একটা ফ্রেজ। এবং আপনি এভাবে দেখেন যে পুরাটাই আপনি এটাকে বলতেছেন ফ্রেজ। এগুলো কি বলতেছেন? ফ্রেজ। আপনি যখন অনুবাদ করবেন, এই অনুবাদ করার সময় আপনাকে ফ্রেজ ধরে ধরে অনুবাদ করতে হবে, একটা জিনিস সবসময় মনে রাখবেন। আজকেও বলতেছি, পরেও বলবো, যে একটা গুরুত্বপূর্ণ কথা আজকে আমরা শিখতেছি যে অনুবাদ করার সময় আপনি বাক্যের অর্থ অবশ্যই ফ্রেজ অনুসারে করবেন। তাহলে ইন দ্য গ্লোবাল ইকোনমি একসাথে একটা অর্থ আসবে। আওয়ার প্রাইম মিনিস্টার, হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী, আপনি একসাথে অর্থ নিয়ে আসতে হবে। ইজ ওয়ার্কিং একসাথে অর্থ নিয়ে আসতে হবে। ভেরি হার্ড একসাথে অর্থ নিয়ে আসতে হবে। আর সুপার পাওয়ার, এক জায়গায় পাওয়ারের অর্থ করলো, এক জায়গায় সুপারের অর্থ করলো, তোমার হবে না। আর সুপার পাওয়ার একসাথে তোমাকে অর্থ করতে হবে, রাইট? তো আগে আমরা দেখে আসি যে এটা কিভাবে কিভাবে হয়, দেন এগুলোকে খণ্ডন করবো যে কিভাবে হয়, এখন বুঝবো আমরা। এবার আসেন, কাইন্ডস, আমরা নরমালি এরকম টাইপস দেখবো যে আমরা বলি না নাউন, আমরা একটা ওয়ার্ড থেকে আমরা বলবো নাউন, অনেকগুলো ওয়ার্ড যদি নাউনে কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ, রাইট? আমরা একটা ওয়ার্ড থাকলে আমরা বলবো অ্যাডজেক্টিভ, অনেকগুলো ওয়ার্ড যদি পাশাপাশি থাকে তাহলে সেটাকে আমরা বলবো, যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট? তাহলে আমরা একটা ওয়ার্ড যদি ভার্ব থাকে তাহলে আমরা বলবো ভার্ব, দুটো ভার্ব যদি একসাথে থাকে সেটাকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ। অনুরূপভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অনুরূপভাবে প্রিপজিশনাল ফ্রেজ, অনুরূপভাবে কনজাংশনাল ফ্রেজ, অনুরূপভাবে ইন্টারজেকশনাল ফ্রেজ। এ বাদেও কিছু আছে, এ বাদেও কিছু অতিরিক্ত আছে, সেটা হচ্ছে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ, আমরা বলবো জিরান ফ্রেজ, আমরা বলবো পার্টিসিপল ফ্রেজ, আমরা বলবো অ্যাপোজিটিভ ফ্রেজ, রাইট? আমরা এই কয়টা ফ্রেজের অতিরিক্ত রূপগুলো দেখবো। ওকে, এবার আসেন,
তাহলে আমরা নাউন ক্লোজে ক্লাস যারা করেছি, রাইট, নাউন ক্লোজে ক্লাস যারা করেছি তারা আমরা ইতিমধ্যে জেনে গেছি, রাইট। তাই নাউন ক্লোজে ক্লাস আমরা যারা করেছি তারা ইতিমধ্যে জেনে গেছি, রাইট। আমরা ইতিমধ্যে কি জানছি ভাইয়া? আমরা ইতিমধ্যে জেনে গেছি যদি সেটা নাউনে কাজ করে তাহলে আমরা কি বলবো? নাউন ক্লোজ। আমি আবার বলতেছি, যদি সেটা নাউনে কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো নাউন ক্লোজ। যদি আপনার নাউনের কাজ করে আর ওইখানে যদি আপনার ফাইনাইট ভার্ব না থাকে, রাইট, তাহলে ওইটা যদি ফাইনাইট ভার্ব না থাকে, রাইট, এবার আসো, তাহলে এবার একজন প্রশ্ন করছে ভাইয়া গ্রুপ ভার্ব আর ফ্রেজাল ভার্বের মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ আছে। গ্রুপ ভার্বটা হচ্ছে ওইটাই যেটা ভার্বের পরে প্রিপজিশন এসে আপনার অর্থগুলো চেঞ্জ করে ফেলে। ওকে, যেমন অ্যাক্ট আপ টু, রাইট, অ্যাক্ট ফর, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে ডিরেক্ট। বাট ভার্বাল ফ্রেজগুলো ওইরকম না। ভার্বাল ফ্রেজগুলো কি, যে ভার্বাল ফ্রেজগুলো হচ্ছে কি দুটা ভার্ব একসাথে থাকবে, নয়তো বা প্রিপজিশনাল ফ্রেজগুলো কি, প্রিপজিশনাল ফ্রেজগুলো তুমি যদি চিন্তা করো তাহলে দুটা প্রিপজিশন তোমার থাকলেই হচ্ছে, তোমাকে আর ওইটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। বাট আমরা যদি বলি গ্রুপ ভার্ব আর ফ্রেজাল ভার্ব দুটার মধ্যে আবার পার্থক্য আছে। যদি ভার্বের সাথে আপনার প্রিপজিশনের অর্থ চেঞ্জ করি তাহলে আমরা বলি গ্রুপ ভার্ব। আর ফ্রেজাল ভার্বটা কি? ফ্রেজাল ভার্বটা হচ্ছে আপনার আপনার হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে আপনার যখন কোনো প্রিপজিশন এসে অর্থগুলো চেঞ্জ করে দেয় সেগুলোকে আমরা বলি ফ্রেজাল ভার্ব, রাইট। তো ওইটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, এগুলো বুঝেন ভালোভাবে, ওইগুলো তাত্ত্বিক জিনিস, পরীক্ষায় পড়ে না। এবার আসেন, তাই আমি বলেছি যদি কোনো ক্লোজ, আমি আবার বলতেছি, যদি কোনো ক্লোজ নাউনে কাজ করে তাহলে আমরা কি বলবো? নাউন ক্লোজ। আর যদি কোনো ফ্রেজ নাউনে কাজ করে তাহলে আমরা কি বলবো? আমরা সেটাকে বলবো কি বলবো বলেন তো? তাহলে সেটাকে আমরা বলবো অবশ্যই অবশ্যই সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। তাহলে এবার আসেন আমরা আগের জ্ঞানটা কাজে লাগাবো। আগের জ্ঞানটা কাজে লাগালে খুব দ্রুত এগুলো সলভ হয়ে যাবে। এবার খেয়াল করেন, আগের জ্ঞানটা যদি আমরা কাজে লাগাই আমরা কি বলবো? আই নো হোয়াট টু ডু। ওকে, ভালোভাবে খেয়াল করেন, আই নো হোয়াট টু ডু, রাইট। তাহলে আই নো হোয়াট টু ডু, তাহলে আন্ডারলাইন করা আছে কোন পর্যন্ত রে? তাহলে হোয়াট টু ডু পর্যন্ত। তার মানে এটা আবার ক্লোজ নাকি ফ্রেজ আগে এটা আমাকে ভাবতে হবে। তাহলে তুমি যদি চিন্তা করো, দেখো, তাহলে আই নো হোয়াট টু ডু, আই নো হোয়াট টু ডু, নো এর পরে আছে হোয়াট টু ডু, গট ইট? তাহলে নো এর পরে আছে হোয়াট টু ডু। ওকে, তাহলে এবার আসো তো, তুমি এরকম বলতে পারবে না, তোমরা একটু স্মরণ করে দিই বোর্ডে, দেখো একটু বোর্ডে দেখায় দিই তাহলে একটু ভালো লাগবে না। খেয়াল করো, আই নো হোয়াট টু ডু, রাইট। তা আমি বলেছি এই জায়গাটাতে খেয়াল করো, তাহলে এতটুকু জায়গা পর্যন্ত তোমার আন্ডারলাইন করা আছে, তাই না? তোমার এতখানি জায়গা পর্যন্ত তোমার আন্ডারলাইন করা আছে, তার মানে আমি এরকম বলতে পারবো না আই নো ইট, পারবো কি পারবো না? পারবো। কারণটা কি? এই নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, রাইট। তো ট্রানজিটিভ ভার্বের পরে আপনার অবজেক্ট বসে, কে বসে? ট্রানজিটিভ ভার্বের পরে আপনার অবজেক্ট বসে, এটা মনে রাখবেন। তাহলে আমি আবারও বলতেছি যে ট্রানজিটিভ ভার্বের পরে আপনার অবজেক্ট বসে, বোঝা গেছে? তাহলে আপনি ট্রানজিটিভ ভার্বের পরে আপনি অবজেক্ট দিবেন, তার মানে এই অবজেক্টটা কি হয়? তা আমরা জানি নাউন বা নাউনের সমতুল্য হয়, নাউন বা নাউনের সমতুল্য হয়, তার মানে কি এটা নাউনের জায়গায় বসে আছে। তারপরে এটা ফাংশনটা কি? এটা ফাংশনটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে ভাই এটা ফাংশনই দিচ্ছে নাউনে, তার মানে এটা কোন ফ্রেজ? এটা নাউন ফ্রেজ। কারণটা কি? এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই। আমরা ক্লোজের ক্লাসে পড়েছিলাম যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো নাউন ক্লোজ। অনুরূপভাবে আমরা বলতে চাই ইট দ্বারা যদি রিপ্লেস করতে পারি তাহলে আমরা বলবো নাউন ফ্রেজ। বোঝা গেছে? আমরা ওই ক্লাসে পড়েছিলাম কি মনে আছে তোমাদের? আমরা ওই ক্লাসে পড়েছিলাম যদি আপনার ইট দ্বারা রিপ্লেস হয়, যদি ইট দ্বারা রিপ্লেস হয় তাহলে সেটাকে আমরা বলবো নাউন ক্লোজ। অনুরূপভাবে যদি ইট দ্বারা রিপ্লেস হয় তাহলে নাউন ফ্রেজ। তাহলে আমি কি এরকম বলতে পারবো কি পারবো না? আই নো হোয়াট টু ডু। ওকে, তাহলে আই নো হোয়াট টু ডু। তো আপনি যদি চিন্তা করেন তাহলে এটা কোন জায়গায় বসে আছে? নাউনের জায়গায় বসে আছে, কারণ আই নো ইট আপনি পুরোটার পরিবর্তে আপনি বলতে পারবেন আই নো ইট। আপনি পুরোটার পরিবর্তে আপনি কি বলতে পারবেন? আই নো ইট। তার মানে ইট দ্য রিপ্লেস হচ্ছে, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ, আগের মতোই সেম টু সেম। ওকে, এবার আসেন, রিডিং নভেলস ইজ রিয়েলি অ্যামেজিং, রাইট। তাহলে এবার ওই স্লাইডটা দেবেন, খেয়াল করেন স্লাইডটা একটু দেখি আমরা, স্লাইডটা কি বলতেছে। এবার আসেন, আমি যদি বলি রিডিং বুকস is a good idea, right? The reading books is a good idea. ওকে, তো আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন রিডিং বুকস ইজ আ গুড আইডিয়া, আপনি এরকম বলতে পারবেন না, যে ইট ইজ আ গুড আইডিয়া, ইট ইজ আ গুড আইডিয়া। আপনি কি বলতে পারবেন নাকি পারবেন না? তাহলে আপনি এরকম বলতে পারবেন যে ইট ইজ আ গুড আইডিয়া, রাইট।
আপনি কি বলতে পারবেন? ইট ইজ আ গুড আইডিয়া। তাহলে ইট ইজ আ গুড আইডিয়া যেহেতু আপনি বলতে পারতেছেন, রাইট? ইট ইজ আ গুড আইডিয়া যেহেতু আপনি বলতে পারতেছেন, তার মানে এটা কি? এটা 100% এটা আপনার নাউন ফ্রেজ, রাইট? এবার শি ইজ আ ডক্টর, শি ইজ আ ডক্টর। তাহলে এবার আসেন যেগুলো আপনার লিঙ্কিং ভার্বের পরে আসবে, রাইট? এই ইজ বি ভার্বের পরে যদি আসে তাহলে আপনি খেয়াল করবেন যে ভাইস ভার্সা করে আপনি বলতে পারবেন, রাইট? আপনি দেখেন আপনি ভাইস ভার্সা করে বলতে পারবেন। তাহলে শি ইজ আ ডক্টর, আপনি যদি এটাকে চেঞ্জ করে বলেন তাই বললাম শি ইজ এ ডক্টর, একটু চেঞ্জ করি আমরা। দেখেন বোর্ডের দিকে তাকান, বোর্ডের দিকে তাকান। যদি আমরা ভাইস ভার্সা করে বলতে চাই, রাইট? আমরা যদি ভাইস ভার্সা করে বলতে চাই, রাইট? এবার আসো ভাইস ভার্সা করে যদি বলতে চাই তাহলে আমরা কিভাবে বলতে পারবো? তাহলে আমি যদি বলি এরকম, তা আমি যদি বলি এরকম যে শি ইজ আ ডক্টর, রাইট? শি ইজ আ ডক্টর। তো আমরা এভাবে দেখেন এটাকে শি ইজ ইট কিন্তু আর হয় না, আমরা বলতে পারবো না, রাইট? তো যেগুলো বি ভার্ব থাকবে এগুলোর ক্ষেত্রে আমি ভাইস ভার্সা করে বলতে পারবো। তাহলে কিরকম ভাবে বলতে পারবো ভাইয়া? আমি এরকম বলতে পারবো ইট ইজ শি, ইট ইজ শি। আমি জাস্ট এটাকে ভাইস মানে জাস্ট চেঞ্জ করে নিয়ে যে বলছি, রাইট? যদি আপনি চেঞ্জ করে এভাবে নিয়ে যে বলতে পারেন তাহলে 100% নাউন ফ্রেজ, 100% এটা নাউন ফ্রেজ। ওকে, যদি আপনি ভাইস ভার্সা করে বলতে পারেন তাহলে 100% এটা নাউন ফ্রেজ, এটা মনে রাখবেন। যদি আপনি এটাকে আপনি ভাইস ভার্সা করে বলতে পারেন তাহলে 100% এটা নাউন ফ্রেজ। বোঝা গেছে? আচ্ছা এবার খেয়াল করেন, এবার যদি দেখেন আই ক্যান নট ডিপেন্ড অন হিজ মানি। ওকে, তাহলে এবার আমি ধরেন এখানে দাগ দিলাম আই ক্যান নট ডিপেন্ড অন হিজ মানি, হিজ মানিতে দাগ দিলাম, রাইট? আমি হিজ মানিতে দাগ দিলাম। আমি এরকম বলতে পারবো না আই ক্যান নট ডিপেন্ড অন ইট। আমি বলতে পারবো কি পারবো না? আমি পারবো, রাইট? না, আমি আই ক্যান নট ডিপেন্ড অন ইট, আমি এটা বলতে পারবো, রাইট? তার মানে আমি যেহেতু ইট দ্বারা বলতে পারতেছি, আমি যেহেতু ইট দ্বারা বলতে পারতেছি আই ক্যান নট ডিপেন্ড অন ইট, I cannot depend on it। তাহলে আমি প্রিপজিশনের পরে যেহেতু ইট বলতেছি, রাইট? তাহলে আমি যেহেতু প্রিপজিশনের পরে ইট বলতেছি তার মানে ইট দ্বারা আমি রিপ্লেস করতে পারতেছি, রাইট? তাহলে যেহেতু আমি ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি তার মানে এটা 100% আপনার হচ্ছে নাউন ফ্রেজ, রাইট? 100% এটা হচ্ছে নাউন ফ্রেজ, মনে থাকবে? তাহলে 100% এটাকে আমি বলবো নাউন ফ্রেজ। ওকে, এই বুঝতেছো তোমরা? জি ভাইয়া। সমস্যা হলে বইলো, এতে সমস্যা হওয়ার কিছু নাই, কারণ এগুলো পড়াইছি আগে, ঠিক আছে? এগুলো আগে পড়াইছি, এগুলো তো আগে ভাই পড়াইছি। এই যে ভাইস ভার্সার যদি আরেকটা উদাহরণ দেওয়া যেত। আরে তুই যেরকম ভাবে বলবি শি ইজ এ ডক্টর, শি ইজ এ টিচার, হি ইজ এ মাস্টার, যেটাই বল এই বি ভার্বের পরে যেগুলো আসবে তুই সবগুলো এভাবে উল্টায় বলতে পারবি। আমি এই কথা বলছি, এবার বুঝতে পারছিস? তুই জি লিখতো হি ইজ এ টিচার, তাহলে কি বলবি? ইট ইজ হি। এটা বুঝতে পারছিস? ভাই কাহিনীটা হচ্ছে যে এখানে আর কি নন ফাইনাইট ভার্ব থাকবে, দেন আমরা চেক করব ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা, হ্যাঁ, তাহলে আর কি অর্থ বুঝতে পারবো ওইটাই। যে আমি তো আগে এটা বলছি না যে নাউন ক্লোজের সময় আমি তোদের এটা বলছিলাম যে নাউন ক্লোজের ক্ষেত্রে আমরা কি চিন্তা করব যে ইট দ্বারা রিপ্লেস করব, রাইট? তাহলে আমরা ওই সময় তো এটা পড়ছি যে আমরা ক্লোজের ক্ষেত্রে আমরা চিন্তা করে দেখি যে ইট দ্বারা রিপ্লেস হচ্ছে কিনা। ক্লোজের ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করি যে ইট দ্বারা রিপ্লেস হচ্ছে কিনা। অনুরূপ ভাবে নাউন ফ্রেজে এসেও তুই চিন্তা করবে যে ইট দ্বারা রিপ্লেস হচ্ছে কিনা। শেষ। আর এখানে কোনো কাহিনী নাই, রাইট? আর এখানে কোনো কাহিনী নাই। আমি আবার বলতেছি আর এখানে কোনো কাহিনী নাই। বোঝা গেছে? এবার আসেন, এবার আসেন মানে আইডেন্টিফাই দ্য ফ্রেজ অফ দ্য ফলোইং সেন্টেন্স। টু টেল লাইস ইজ গ্রেট সিন। ওকে, টু টেল লাইস ইজ গ্রেট সিন, এটা উত্তর কি হবে? নাউন ফ্রেজ। এটা উত্তর দুটো noun আছে phrase এখানে, এক আর দুই। খেয়াল করছিস? এখানে উত্তর আছে দুইটা, এটা উত্তর হয় দুইটা, একটা হয় নাউন ফ্রেজ আর একটা হয় ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, লাস্টেরটাও হয় 2 প্লাস ইনফিনিট। হ্যাঁ, তাহলে আমি টু টেল এ লাইস, তাহলে আমি এরকম বলতে পারবো না ইট ইজ গ্রেট সিন, বলতে পারবো কি পারবো না? তাহলে ভাই পারবো। বলতে পারবো ইট ইজ আ গ্রেট সিন, রাইট? আমরা এটা বলতে পারবো ইট ইজ আ গ্রেট সিন, রাইট? তাহলে ইট ইজ গ্রেট সিন আমরা যদি বলতে পারি তার মানে ইট দ্য রিপ্লেস হচ্ছে তার নাউন ফ্রেজ। যদি অপশনে নাউন ফ্রেজ না থাকতো তাহলে তুমি ইনফিনিটিভ ফ্রেজ বলতা, কারণ টু টেল আছে তাই। তাহলে নাউন ফ্রেজের মধ্যে আপনার অনেকগুলো রূপ আছে, রাইট? অনেকগুলো রূপ আছে, এর মধ্যে আমরা পড়তেছি ওগুলো ডিটেইলস। জাস্ট এটুকু বলে রাখি যদি নাউন ফ্রেজ থাকে তাহলে উত্তর দিবা নাউন ফ্রেজ, যদি নাউন ফ্রেজ না থাকে তাহলে যেহেতু ইনফিনিটিভ আছে দ্যাটস ওয়াই তোমরা উত্তর করবে ইনফিনিটিভ ফ্রেজ। ক্লিয়ার? এবার আসেন, এবার আসেন ভার্বাল ফ্রেজ কি? যদি দেখেন যদি কতগুলো ভার্ব মিলে, রাইট? যদি কোনো ভার্ব মিলে বা ভার্ব প্লাস প্রিপোজিশন মিলে ফ্রেজ গঠিত হয় তাহলে সেটাকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ। যেমন আমি যদি বলি আই এম ডুইং, তাহলে এম আর ডুইং দুটা মিলে
তাহলে শব্দগুচ্ছ। আর যেহেতু শব্দগুচ্ছ তাহলে এখানে দেখেন am doing এর মধ্যে কিন্তু আর সাবজেক্ট নাই, রাইট? তার মানে এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটাকে আমরা বলি ভার্বাল ফ্রেজ। ওকে, এবার দেখেন ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। তো ইট ক্যান বি ডান যদি আমরা দেখি ক্যান বি ডান, তাই পুরাটাই সবগুলো হচ্ছে ভার্ব, রাইট? এখানে যেহেতু সবগুলোই ভার্ব, দ্যাটস ওয়াই এই শব্দগুচ্ছকে আমরা বলতেছি ভার্বাল ফ্রেজ। ডিপেন্ডস অন, রাইট? ডিপেন্ডস অন, রাইট? ডিপেন্ডস অন ভার্ব প্লাস প্রিপজিশন, তাহলে এটাকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ। ওকে, এবার যদি খেয়াল করেন লুকস ডাউন আপন, তাই পুরাটাকে ভার্ব প্লাস পুরাটাকে যেহেতু ভার্বের সাথে আছে তাহলে আমরা এটাকে বলবো ভার্বাল ফ্রেজ। আমি আবারও বলতেছি যেহেতু ভার্ব প্লাস প্রিপজিশন, যেহেতু ভার্ব প্লাস প্রিপজিশন, তাহলে এটাকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ। ওকে, আচ্ছা এরপর খেয়াল করেন অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি। একদম সোজা কথা, যদি ভাই এটা অ্যাডজেক্টিভের কাজ করে, আমি আবার বলতেছি যদি ভাই এটা তোমার অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, রাইট? যদি একটা ওয়ার্ড হয় তাহলে তুমি কি বলবো? অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভের কাজ পুরা ফ্রেজ মিলাই করে তাহলে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে এবার আসেন এখান থেকে একটু টেনশন দূর করে দিই। দেখেন এখানে একটা টেকনিক অবলম্বন করবেন আর জীবনেও ভুল হবে না। টেকনিকটা কি? টেকনিকটা যদি খেয়াল করেন তাহলে যদি আপনি বলেন নাউন প্লাস আন্ডারলাইন ওয়ার্ড, হ্যাঁ নাউন প্লাস আন্ডারলাইন ওয়ার্ড, তাহলে এই আন্ডারলাইন ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আন্ডারলাইন ওয়ার্ড প্লাস নাউন, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে যদি আন্ডারলাইনকৃত অংশে, আমি আবার বলতেছি, যদি আন্ডারলাইনকৃত অংশের আগের অংশ নাউন হয় বা পরের অংশ যদি নাউন হয় তাহলে 100% আমরা ধরে নিব এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আবার বলতেছি, যদি আন্ডারলাইনকৃত অংশের আগের অংশ যদি নাউন হয় বা পরের অংশ যদি নাউন হয় তাহলে 100% আমরা ধরে নিব সেটা হচ্ছে নাউন ফ্রেজ। মনে থাকবে? তাই নাউন ফ্রেজে আমি আরেকবার বলতেছি যে নাউন ফ্রেজ কোনগুলো, তাই নাউনের পরে হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড অথবা নাউনের আগে হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড। ওকে, তাই নাউনের পরে অথবা নাউনের আগে। ওকে, তাই নাউনের আগে অথবা নাউনের পরে, এটা একটু মনে রাখবেন যে নাউনের আগে অথবা নাউনের পরে যদি আন্ডারলাইনকৃত অংশ থাকে, রাইট? তাই নাউনের আগে অথবা নাউনের পরে যদি আন্ডারলাইনকৃত অংশ থাকে তাহলে ওই আন্ডারলাইনকৃত অংশটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে খেয়াল করেন কাউবয়েস রাইডিং ইনটু দ্য সানসেট, কাউবয়েস রাইডিং ইনটু দ্য সানসেট। ওকে, তাহলে কাউবয়েস তার নাউন আছে, এরপরে আপনার আন্ডারলাইন করা আছে, রাইট? তারপরে 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে লক্ষ্য রাখেন শি ওয়াজ প্রাউড অফ হার সান উইনিং দ্য সায়েন্স ফেয়ার, তাহলে সানের পরে আপনার ফ্রেজ আছে, তারপরে এটা 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার লক্ষ্য রাখেন দ্য ডগ দ্যাট সিমস ভেরি অ্যাংরি বার্কস অল দ্য ডে। ওকে, আমি বললাম দ্য ডগ দ্যাট সিমস ভেরি অ্যাংরি বার্কস অল দ্য ডে লং, রাইট? তাহলে ডগের পরে আপনার আছে দ্যাট সিমস ভেরি অ্যাংরি, তাহলে দ্যাটের পরে আপনার আছে ডগের পরে আছে এই ফ্রেজ, তারপরে দ্যাটস ওয়াই নাউনের পরে, তারপরে এটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এবার দেখেন দ্য গার্ল ইন রেড ড্রেস। ওকে, তাহলে যে মেয়েটা লাল ড্রেস পরে আছে সেই মেয়েটা আবার বল। তাই এবার আসেন গার্লের পরে আমি রেড ড্রেস পরে আছে বললাম, তারপরে এই নাউনটাকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আমি বলছি অত চিন্তা করার দরকার নাই, দেখো গার্লটা হচ্ছে নাউন, নাউনের পরে ফ্রেজ আছে। ওকে, তাহলে আমি গার্লটা বললাম নাউন, নাউনের পরে ফ্রেজ আছে, আমার চিন্তা করার কিচ্ছু নাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এবার দেখো দে ওয়ার প্রাউড অফ দেয়ার টিম উইনিং দ্য চ্যাম্পিয়ন, তাহলে টিমের পরে ফ্রেজ আছে, তারপরে 100% আমরা বলবো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। রাইট? তাহলে এবার আসো কয়টা জিনিস পড়ছি? তিনটা জিনিস পড়ছি। এক নম্বর পড়ছি নাউন ফ্রেজ, কিভাবে চিনবো? ইট দা রিপ্লেস হবে। দুই নম্বর পড়ছি ভার্বাল ফ্রেজ, ভাই ভার্ব থাকবে। 3 নম্বর পড়ছি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কি থাকবে? যে নাউনের আগে বা পরে, রাইট? নাউনের আগে বা পরে আন্ডারলাইনকৃত অংশ থাকবে। যদি নাউনের আগে বা পরে আন্ডারলাইনকৃত অংশ থাকে তাহলে জীবনেও এটা নিয়ে তোমার টেনশন নাই, এটা 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আবার বলতেছি 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা তিনটা পড়ছি এখন পর্যন্ত, নাউন, ভার্বাল আর অ্যাডজেক্টিভ। নাউন ইট দা রিপ্লেস হবে, ভার্বাল ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অবশ্যই আন্ডারলাইনকৃত অংশ, অবশ্যই আন্ডারলাইনকৃত অংশে আগে বা পরে নাউন থাকবে। আগে বা পরে কি থাকবে? নাউন থাকবে, এটা মনে রেখো। তাহলে আন্ডারলাইনকৃত অংশের আগে বা পরে, ভাইয়া আন্ডারলাইনকৃত অংশের আগে বা পরে নাউন থাকবে। হ্যাঁ বলো। ভাইয়া শি ওয়াজ প্রাউড অফ, এটা আরেকবার বলেন তো। কোনটা রে শোনা? আচ্ছা, শি ওয়াজ শি ওয়াজ প্রাউড অফ। এবার শোনা মনে পাখি একটু খেয়াল কর, এই যে পুত্র আছে, রাইট? তাহলে পুত্রটা কি? নাউন, নাউনের পরে ফ্রেজ আছে, তার মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, চিন্তা করার কিছু নেই। তাহলে তিনি, এটা যদি তুমি এমনি ব্যাখ্যা করতে চাও, তুমি যদি গ্রামাটিক্যালি ব্যাখ্যা করতে চাও, তাহলে গ্রামাটিক্যাল ব্যাখ্যা কেমন আসে? শি ওয়াজ প্রাউড অফ হার সান, শি ওয়াজ প্রাউড অফ হার সান, রাইট? তাহলে কোন সান? যে হচ্ছে সায়েন্স ফেয়ারটা জিতছে, ওই পুত্র, রাইট? তাহলে ওই সনটার বিষয়ে সে গর্বিত, রাইট? তাহলে কোন সন? তাহলে ভাইয়া যেটা হচ্ছে সায়েন্স ফেয়ার জিতছে সেটা। তবে নাউন সম্বন্ধে তোমার বাড়তি ইনফরমেশন দিচ্ছে, তার মানে অ্যাডজেক্টিভ।
তো নাউন সম্বন্ধে বাড়তি ইনফরমেশন দিলে সেটা কি অ্যাডজেক্টিভ। আবার তুমি দেখো কাউবয়েস রাইডিং ইন দ্য সানসেট, তাহলে সব ছেলে না, কাউবয়েস এর মধ্যে যেটা সানসেটের মধ্যে দিয়ে যেটা রাইডিং করতেছে সেটা, তার মানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। হ্যাঁ, মানে দ্য ডগ দ্যাট সিমস ভেরি অ্যাংরি, ওকে, যে কুকুরটা হ্যাঁ মানে দেখে রাগান্বিত মনে হয়, সেই কুকুরটা সারাদিন ধরে এটা চিল্লায়, রাইট। তার মানে কোন কুকুরটা যেটা সারাদিন চিল্লায়, কোন কুকুরটা যে কুকুরটা সারাদিন চিল্লায়, রাইট। তাহলে ওই কুকুরটা সম্বন্ধে এখানে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এটা আপনি বলবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। গট ইট এবার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ভালোভাবে বুঝছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তোদের কবুল করুক, আমিন। হ্যাঁ, এবার আসেন আমিন। এবার খেয়াল করেন এবার কি বলতেছে। এই আপনার মাহি এগুলো কোশ্চিন আছে, একটু ধৈর্য ধর, কোশ্চিনের শেষ নাই, আমার শীটেই আছে দেখ। এবার আসেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনগুলো, রাইট। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনগুলো, তাহলে ভাই অ্যাডভার্বে কাজ করবে। তার মানে কি, আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে দেখেন, আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ তখনই বলতে পারবেন যখন আপনি হিয়ার বা দেয়ার দ্বারা রিপ্লেস করতে পারবেন। এবার আসেন অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ম্যানার, প্লেস, টাইম, রিজন। অ্যাডভার্বের মধ্যে আপনি পড়েছিলেন না, আপনাদের মনে আছে মনে হয়, অ্যাডভার্বের মধ্যে আমি পড়াইছিলাম যে আপনি অ্যাডভার্বের মধ্যে আমি পড়াইছিলাম অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব রিজন পড়াইছিলাম না। তাহলে এমপিটিআর এটা দেখেন। তাহলে এবার আপনি যদি খেয়াল করেন, আমি বললাম উদাহরণ দেখেন, হি গেভ মি আ বুক ইন আ ফ্রেন্ডলি ওয়ে ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম ইন দ্য মর্নিং টু স্যাটিসফাই মি। তাহলে এবার আসেন, তাহলে আপনি দেখেন ফ্রেন্ডলি ওয়ে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে, এটা কি ম্যানার। এবার আসেন প্লেস কোথায়, ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম, তার রিডিং রুমটার সামনে, এটা প্লেস, ওকে। টাইম কখন, ইন দ্য মর্নিং, রিজনটা কি, টু স্যাটিসফাই মি। খেয়াল করেন বলতেছে, আপনি বলতেছেন হি গিভ মি আ বুক ইন আ ফ্রেন্ডলি ওয়ে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে, এটা হচ্ছে আপনার ম্যানার, রাইট। ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম, আমার রিডিং রুমের সামনে, এটা হচ্ছে আপনার প্লেস। কখন, ইন দ্য রুম, তাহলে আমার রুমের মধ্যে। এবার এটা কি বলছে, তাহলে ইন দ্য রুম, রাইট, সরি ইন দ্য মর্নিং, এটা হচ্ছে টাইম। কিসের জন্য, রিজনটা কি বলে, স্যাটিসফাই মি, এটা রিজন। এগুলো আপনাদের পড়ানো হয়েছে, গট ইট। তাহলে এগুলো আপনাদের পড়ানো হয়েছে, ওকে। আর যারা এগুলো ক্লাস ভালো বোঝো নাই, তারা ভিডিওগুলো দেখে নিও, একবারে ভিডিও করে দেওয়া আছে, রাইট। আমি তোমাদের মেকআপ ক্লাসে মাথা ব্যথা করতেছি না কেন, এত সুন্দরভাবে গোছানো কারো ভিডিও নাই, এর জন্য আমি এটা নিয়ে একদমই মাথা ব্যথা করি নাই। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে তোমরা যদি বলো যে অনেকে ক্লাস মিস আছে ভাই, করতে হবে, তাহলে অবশ্যই তুষারকে জানাও, আমরা মিস ক্লাসের ব্যবস্থা করব। বাট আমি এটুকু ধারণ করতে পারছিলাম যে এমন কোন ক্লাসগুলো আমরা এমন ভাবে তোমাদের ফোল্ডার করে দিছি যে ক্লাস করলে যে ফিলিংস গুলো পাইতা, আমি মনে করি যে ওইগুলোই পাইছো, রাইট। এরপরেও যদি মেকআপ ক্লাসের সময় প্রশ্ন করে উত্তরগুলো নিয়ে নিতে পারবা যদি কোথাও প্রবলেম থাকে। এরপরেও যদি তোমরা মনে করো না ভাইয়া আমাদের ফুল ক্লাসগুলোই করা দরকার, তাহলে তুষারকে নক দিও, আমরা শিডিউল বের করে তোমাকে জানাবো, রাইট। এবার আসো তাহলে এবার দেখো, বলছো মাই বুক আর অন দ্য টেবিল, তাহলে অন দ্য টেবিলে আপনার আন্ডারলাইন করা আছে, ওকে। তাহলে এবার আসে কোথায়, মানে ভাই টেবিলের উপরে, তাহলে কোথায় বললে আমরা কি বুঝি, হ্যাঁ কোথায় বলতে আমরা কি বুঝি, প্লেস। তাহলে প্লেস বুঝি, তার মানে কি, এটা অ্যাডভার্ব প্লেস। তাহলে যেহেতু অ্যাডভার্ব প্লেস কে অন দ্য টেবিল দ্বারা বোঝাচ্ছে অ্যাডভার্ব প্লেস, তার মানে এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে। আবার একটা খেয়াল করো যে অ্যাডভার্ব মানে কি, তাহলে অ্যাডভার্বের সহজ সাবলীল কথা তোর খাতায় একটু নোট তো, হিয়ার বা দিয়ার। হ্যাঁ, হিয়ার বা দিয়ার দ্বারা তুমি যদি রিপ্লেস করতে পারো, আমি আবার বলতেছি, হিয়ার বা দিয়ার দ্বারা তুমি যদি রিপ্লেস করতে পারো, তাহলে সেটাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে। তাহলে আমি আবার বলতেছি, হিয়ার বা দিয়ার দ্বারা তুমি যদি রিপ্লেস করতে পারো, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মনে থাকবে। তাহলে আমি আবার বলতেছি, হিয়ার বা দিয়ার দ্বারা তুমি যদি রিপ্লেস করতে পারো, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ফ্রেজগুলো কিন্তু কেউ পড়ায় না, অথচ গত বছরের কোশ্চেনও ছিল, গত বছরের মানবিকের কোশ্চেনও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাইট। গত বছর আগের বছর মানবিকের কোশ্চেনে ছিল, অথচ এখনো কোনো কোচিং এর শীটে এগুলো ডিটেইলস দেওয়া নাই। খুবই হাস্যকর ব্যাপার, কোনো কোচিং এ না, এটা আইকন না, এটা প্যারাগন না, এটা আইকন প্লাস না, এটা স্কলার্স না, এটা ইউসিসি না, কোনো কোচিং শীটে নাই। খুবই হাস্যকর ব্যাপার, এমনকি কোনো টিচাররাও এটা পড়ায় না। এটা খুবই লজ্জাস্কর একটা ব্যাপার, যে আমরা কোশ্চেন চেঞ্জ হচ্ছে বাট ওটার সাথে আমরা অ্যাডাপ্ট করতেছি না, রাইট। আমার কোশ্চেন চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যাডাপ্ট করতে পারতেছি না। তোমার যদি পড়াইতে সমস্যা হয়, তুমি নিজে পড়াশোনা করো, তোমার যদি নিজে পড়াশোনা করো, এমন কোনো জিনিস আছে যে তুমি টিচার তুমি বুঝতে পারবে না, তো ওই আগ্রহটা যদি না থাকে তাহলে খুবই মুশকিল। ওই আগ্রহটা যদি পোলাপানদের ঠকানোর হয় তাহলে খুবই মুশকিল, রাইট। এবার আসো, তাহলে আমি আবার বলতেছি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা চিহ্নিত করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা কি, তাহলে আমি যদি বলি ভাই অ্যাডভার্ব মানে কি, হিয়ার বা দিয়ার, রাইট। তাহলে হিয়ার বা দিয়ার এগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। তার মানে হিয়ার বা দিয়ার দ্বারা তুমি যদি রিপ্লেস করতে পারো, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
আমি আবার বলতেছি হিয়ার বা দেয়ার দাও তুমি যদি রিপ্লেস করতে পারো তাহলে ওটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি বললাম মাই বুক আর হিয়ার, হবে কি হবে না? হবে, তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট? আমি যদি বলি দেখেন অন দা টেবিল, টেবিল মানে কি কোথায়, তাহলে কোথায় যদি প্রশ্ন করেন তাহলে আপনি কি পাবেন? প্লেস, ওই যে ম্যানার প্লেস টাইম। এবার আসেন হি ওয়ার্কস উইথ কেয়ার, তাহলে এবার আসেন তাহলে হি ওয়ার্কস উইথ কেয়ার, তাহলে উইথ থেকে কেয়ার পর্যন্ত দাগ, তাহলে উইথ কেয়ারের বাংলা কি, ইংলিশ কি? উইথ কেয়ারের ইংলিশ হচ্ছে কেয়ারফুলি, তাহলে কেয়ারফুলি কোন পার্টস অফ পিস? তাহলে ভাই অ্যাডভার্ব, তাহলে উইথ কেয়ারটা কি হবে? অ্যাডভার্ব, তাহলে আপনি কি বলবেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আসেন তাহলে আমি যদি এভাবে বলি হি ওয়ার্কস হিয়ার, হবে কি হবে না? হবে, তাহলে হিয়ার দা রিপ্লেস হচ্ছে, তার মানে 100% ধরে নিচ্ছেন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার আমি যদি বলি হি ওয়ার্কস উইথ কেয়ার, তার মানে এটা কি বোঝাবে? ভাই এটা ম্যানার, কিভাবে কাজ করে? উইথ কেয়ার, যত্ন সহকারে কাজ করে। তাহলে যেহেতু যত্ন সহকারে, তাহলে এটাকে আমরা বলছি ম্যানার, তাহলে ম্যানার মানে আমরা বলেই নিতে পারবো যে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ব্যাপারটা কি বোধগম্য হয়েছে নাকি আরেকবার বলবো? ব্যাপারটা কি বোধগম্য হয়েছে নাকি আরেকবার বলবো? ভাইয়া প্রথমটা প্রথমটা কি ভাই, হেয়ার বা প্রথমটা। দেয়ার দ্বারা রিপ্লেস করা যায়? কেন? আমার না, বইগুলো ওইটা তো ওইখানে, ম্যানার। তুমি কি বলবা? আমার বইগুলো এখানে, পারবে না? একদম প্রথমটা ভাইয়া, হি গেভ মি এ হি বুক। ওই গেভ মি ওটা আমি ম্যানার প্লেস টাইম রিজন ওইটা বুঝাইছি। ম্যানার। ভাই ওই ম্যানারেরটা ওটা একটু বোঝান। ম্যানার মানে কি? ম্যানার মানে হচ্ছে ধরন। আমি আবারও বলি ম্যানার মানে হচ্ছে ধরন, রাইট? ম্যানার মানে হচ্ছে ধরন। হাউ, ওকে, তাহলে এবার আসো শি গিভ মি আ বুক ইন আ ফ্রেন্ডলি ওয়ে, তাহলে ও কিভাবে বইটা দিছে? বলতেছে সে ফ্রেন্ডলি ওয়েতে দিছে, তাহলে এই ম্যানার মানে ধরন। আর আমরা যদি বলি ইংলিশ দিয়ে প্রশ্ন করলে আসে হাউ, বাংলায় বলে কিভাবে। তাই এই বইটা তোমাকে কিভাবে দিছে? বলে কিভাবে দিছে? বলে ফ্রেন্ডলি ওয়েতে দিছে, রাইট? এই বইটা কিভাবে দিছে? বলে ভাইয়া ফ্রেন্ডলি ওয়েতে দিছে। তাহলে কিভাবে? তাহলে ফ্রেন্ডলি ওয়েতে, তার মানে এটা ম্যানার। এই সে কিভাবে কাজ করতেছে? যত সহকারে, তার মানে এটা হচ্ছে ম্যানার। জায়গা হলে প্লেস, সময় হলে টাইম, রিজন হলে রিজন, রাইট? তাহলে কিভাবে দিছে? ফ্রেন্ডলি ওয়েতে দিছে। এই সে কাজটা করতেছে, কিভাবে করতেছে? বলে ভাইয়া কেয়ারফুলি করতেছে। কিভাবে করতেছে ভাইয়া? ভাইয়া কেয়ারফুলি করতেছে। গট ইট? তাহলে এই যে আপনি বলতেছেন কেয়ারফুলি করতেছে, রাইট, এই জন্য এটাকে আমরা বলতেছি ম্যানার। এবার আবিদ কি বুঝতে পারছো? জি ভাইয়া। মুখ চিপে চিপে বলিস না, বুঝলে বুঝ, না বুঝলে আমি বোর্ড ধরবো, খাতা কলম ধরবো। বুঝছিস না? আমি বোর্ডে লিখবো। না ভাইয়া, বুঝতে পারছি। লজ্জা করিস না আবার, লজ্জা করা যাবে না ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া বলো। ভাই ইন্ডিপেন্ডেন্স এটা বুঝান তো একটু। হ্যাঁ, কোনটা? এবার আসেন, ওই ভয় পেয়ে গেছে রে। প্রিপোজিশনাল ফ্রেজ, তার প্রিপোজিশনাল ফ্রেজ সবচেয়ে চেনা সহজ এবং ইজিয়েস্ট ওইটা কি? সামনেও প্রিপোজিশন থাকবে, পরেও প্রিপোজিশন থাকবে। ভাই আগে হি হি ইজ ইন ফ্রন্ট অফ মি, থাম, তোর প্রশ্ন বুঝছি। ইনফিনিটিভ ফ্রেজ ওগুলা পরে আছে, তোর তো এটা বোঝা উচিত যে হেডলাইন ধরে ধরে পড়াচ্ছি, মানে তোরা ঝাড়ি না খাইলে হয় না। এবার আসেন, হি ইজ ইন ফ্রন্ট অফ মি, আগেও প্রিপোজিশন পরেও প্রিপোজিশন, এগুলো চোখ বন্ধ করে প্রিপোজিশনাল ফ্রেজ। উইথ এ ভিউ টু, তাহলে আগেও প্রিপোজিশন পরেও প্রিপোজিশন, তাহলে এগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট? এবারে আয়, এবার কনজাংশনাল ফ্রেজ কোনগুলো? যে ওয়ার্ড গুলো থাকবে সো দ্যাট, মানে কনজাংশন যেগুলো থাকে, কনজাংশন গুলো যদি একের অধিক ওয়ার্ড হয় তাহলে এগুলোকে আমরা বলি কনজাংশনাল ফ্রেজ। সো দ্যাট দুটা ওয়ার্ড, ইন অর্ডার দ্যাট কনজাংশন এবং অনেকগুলো ওয়ার্ড, সাচ দ্যাট দুটা ওয়ার্ড মানে ফ্রেজ, প্রোভাইডেড দ্যাট কনজাংশনাল ফ্রেজ, ইন কেসেস তুমি যেগুলো নরমালি কনজাংশন জানো সেগুলো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, আর যেগুলোর পরে ইন্টারজেকশন সাইন থাকে সেগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। এবার আসো, এবার ভালোভাবে বুঝো, এবার ভালোভাবে বুঝো। এই যে ইনফিনিটিভ ফ্রেজ, তোমরা যারা একটু আগে প্রশ্ন করতে চাইছিলে আমাকে, মনে মনে ভয়ে প্রশ্ন করতে পারো নাই, মনে মনে যদি তুমি সবকিছু রাখো ভাইয়া, মনের মধ্যেই থেকে যাবে, রাইট? মনের মধ্যেই থেকে যাবে। ভাই আসো, একটা কোশ্চেন করব। হ্যাঁ বলো। ভাইয়া প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে একটু পার্থক্যটা বোর্ডে যদি দেখাই দিতেন, জানি, তারপরে একটু আপনি দেখাই দিলে ভালো হতো। আমার মনে হয় এটার উপর একটা ভিডিও আছে রে শোনা, এটা তুমি প্রোনাউনের মধ্যে পাবা। কার মধ্যে পাবা? প্রোনাউনের মধ্যে পাবা, প্রোনাউনের লেকচার জি 2 ভাই, এর মধ্যে পাবা, আছে একটু আছে। দেখে নিও। এরপরে যদি না বুঝে আমি সামনের ক্লাসে বুঝাই দেবো নি, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে ভাইয়া। এবার আসেন, দেখেন তাহলে কাইন্ডস নাউন ফ্রেজ,
অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ইনফিনিটিভ ফ্রেজটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ইনফিনিটিভের মধ্যে নাউন হয়, ইনফিনিটিভের মধ্যে অ্যাডজেক্টিভ হয়, ইনফিনিটিভের মধ্যে অ্যাডভার্বিয়াল হয়, রাইট? আমি আবার বলতেছি, ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে আপনি যদি চিন্তা করেন তার তিনটা ফ্রেজ হয়, একটা নাউন ফ্রেজ, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার খেয়াল করেন, এবার আসেন, আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি ফর মাই টেস্ট, রাইট? এবার আসেন, আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি ফর মাই টেস্ট। তাহলে এক নম্বর, এটা তো ইনফিনিটিভ আছে, তার মানে ইনফিনিটিভ ফ্রেজ। এবার আসেন, ইনফিনিটিভের মধ্যে এটা কোনটা? ইনফিনিটিভের মধ্যে এটা কোনটা? এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন অ্যাডভার্বিয়াল? ফ্রেজ, নাউন। এবার আসো, তাহলে আই ওয়ান্ট ইট হবে কি হবে না? হবে, তার মানে কি নাউন ফ্রেজ। হি নিডস ইট হবে কি হবে না? হবে, তার মানে কি নাউন ফ্রেজ। টু গেট গুড গ্রেডস, তার মানে নাউনের জায়গায় আছে, তার মানে নাউন ফ্রেজ। ওকে, তাহলে এবার তুমি যদি চিন্তা করো, তাহলে আমি যে জায়গায় তোমাকে নিয়ে যেতে চাচ্ছি, যে ইনফিনিটিভ ফ্রেজ গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে আবার নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্বিয়াল হয়। তোমার যদি অপশনে আসে যে ইনফিনিটিভ নাকি নাউন, তাহলে আগে উত্তর করবা নাউন ফ্রেজ, কারণ নাউন ফ্রেজ আপনি ইনফিনিটিভ তো দেওয়াই আছে চিহ্ন, তাহলে ইনফিনিটিভের মধ্যে নাউন ফ্রেজ। যদি নাউন না থাকে, দেওয়া থাকে, তাহলে তুমি উত্তর করবা ইনফিনিটিভ ফ্রেজ। তো নরমালি ইনফিনিটিভ থাকলে আর নাউন থাকে না, নাউন থাকলে আর ইনফিনিটিভ থাকে না। যদি দুইটাই থাকে তাহলে তুমি ওই ওয়েতে অ্যান্সার করবা। ওকে, এবার আসো, এবার খেয়াল করো, আই নিড আ ম্যাগাজিন টু রিড অন দ্য ট্রেন। ভাই এটা কার পরে আছে? সোনামণি পাখি বলো তো, কার পরে আছে এগুলো? এগুলো নাউনের পরে আছে। এই কার পরে আছে? নাউনের পরে। নাউনের পরে। যদি নাউনের পরে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। নাউনের পরে থাকলে আমরা কি বলবো? তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তাই নাউনের পরে যেহেতু, তার মানে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। নাউনের পরে যেহেতু, তার মানে এগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এটা মনে রেখো, নাউনের পরে যেহেতু, তার মানে এগুলোকে বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এটা ইনফিনিটিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাস্কেটের পরে আছে, তার মানে ইনফিনিটিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেন্ডের পরে আছে, তার মানে এটাকে বলবো আমরা এটা অ্যাডজেক্টিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ। যদি থাকে দুইটাই, তাহলে তুমি আগে অ্যাডজেক্টিভ উত্তর করবা, যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে ইনফিনিটিভ উত্তর করবা। এবার আসো, এবার যদি খেয়াল করে দেখো, এটা অ্যাডভার্বিয়াল। এটা দেখো, আই ওয়েন্ট টু হোম, রাইট? এবার কেন তুমি যাও? ওয়েন্ট হোম, কেন যাও? রাইট? হোয়াই ডিড ইউ গো হোম? কেন যাও? তো বলছে টু স্টাডি ফর ম্যাথ। রিজনটা কি? রিজনটা হচ্ছে ম্যাথ করতে যায়, তারপরে অ্যাডভার্ব। হি স্যাট ডাউন, রাইট? কিসের জন্য যাও? ফর হোয়াট রিজন ডিড হি সিট ডাউন? টু টেক দ্য এক্সাম, রাইট? রিজন। হ্যাঁ, টু গেট ইনটু দ্য কলেজ ইউ নিড গুড গ্রেডস। তাহলে তোমার কেন গুড গ্রেডস দরকার? বলে ভাইয়া কলেজে চান্স পাওয়ার জন্য। হ্যাঁ, টু এজ দ্য এক্সাম ফর হোয়াট পারপাস? ওকে, টু এজ দ্য এক্সাম, তাহলে পারপাসটা কি? এটা ইউ মে গো টু কেস ফিশ। তুমি যদি এইভাবে চিন্তা করো, তাহলে ভার্বের পরে আছে নরমালি অ্যাডভার্ব। তাহলে এই দুটা তো এমনি সহজ, যে ভার্বের পরে আছে অ্যাডভার্ব, কিন্তু এই দুটাকে তোমাকে একটু বুঝতে হচ্ছে। সেটা হচ্ছে আমরা অ্যাডভার্ব দিয়ে চিন্তা করব। তাহলে অ্যাডভার্বের যতগুলো সংজ্ঞা আছে তুমি সেটা ফেলাও। এটা ম্যানারের মধ্যে পড়ে, এটা রিজনের মধ্যে পড়ে, এটা প্লেসের মধ্যে পড়ে, নাকি এটা টাইমের মধ্যে পড়ে? তাহলে উই ওয়েন্ট হোম, কিসের জন্য তুমি বাড়ি গিয়েছিলাম? বলে ভাই তুই স্টাডি ফর ম্যাথ। ওকে, তাহলে আমি ম্যাথ করার জন্য গিয়েছিলাম, তার মানে এটা তোমার হচ্ছে অ্যাডভার্বিয়াল। হি স্যাট ডাউন, হ্যাঁ এটা তো ভার্বের পরে আছে, তাহলে তোমার অত টেনশন নাই। টু গেট ইনটু দ্য কলেজ ইউ নিড গুড গ্রেডস। এই তোমার গুড গ্রেডস কেন দরকার? হোয়াই ডু ইউ নিড গুড গ্রেডস? তোমার কেন দরকার? তুমি বলতেছো টু গেট ইনটু কলেজ, কলেজে ভর্তি হওয়ার জন্য। তো রিজনটা কি? তো রিজনটা হচ্ছে ভাই আমি কলেজে ভর্তি হতে চাই। ওকে, তুমি আই স্টাডি ফর আওয়ার্স, আমি ঘন্টার পর ঘন্টা পড়ি, রাইট? তাহলে এটা কেন? তোমার পারপাসটা কি? তো পারপাসটা হচ্ছে টু এজ দ্য এক্সাম। ওকে, তো এইভাবে তুমি এটা মনে রাখতে পারো, রাইট? এই কয়টা জিনিস আমি আরেকবার তোমাকে জিস্ট টেনে দিই, কি কি পড়াইলাম। এই কয়টা জিনিস আমি আরেকবার জিস্ট টেনে দিই। খুবই নরমাল একটা জিনিস, খুবই সিম্পল একটা জিনিস, আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখানে কতগুলো জিনিস আমরা একটু বোঝানোর চেষ্টা করছি। এক নম্বর আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা কতগুলো ফ্রেজ থাকবে। এক নম্বর হচ্ছে নাউন ফ্রেজ, সেটা আমি উত্তর করবো কিভাবে? ভাইয়া আমি এটার উত্তর করবো ইট দ্বারা রিপ্লেস করবো। দ্বিতীয় নম্বর আমি বলছি ভাইয়া অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমি কিভাবে উত্তর করবো? তো আমি বলবো যে পরেও নাউন, আন্ডারলাইনকৃত অংশের আগেও নাউন, পরেও নাউন। ভার্বালটা আমি কিভাবে লক্ষ্য রাখবো? যে মূল ভার্বের সাথে যদি আন্ডারলাইনকৃত থাকে তাহলে আমরা সেটাকে বলবো ভার্বাল ফ্রেজ, রাইট? এরপরে বলবো অ্যাডভার্বিয়াল কিভাবে? বলবো যে আমরা ম্যানার, প্লেস, টাইম, রিজন আমরা খুঁজে বের করব, অথবা হিয়ার বা দেয়ার আমরা দিয়ে রিপ্লেস করব, রাইট? এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর প্রিপোজিশনাল ফ্রেজ কি বললাম? যে সামনেও প্রিপোজিশন, পরেও প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ। কনজাংশন কি? যে কনজাংশন ওয়ার্ড গুলো থাকবে ওইগুলোর নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে সেটাকে আমরা বলবো কনজাংশনাল ফ্রেজ। ওকে, এরপর লাস্টে আমরা বলেছি যে ইন্টারজেকশনাল ফ্রেজ কোনগুলো? যদি ইন্টারজেকশনাল সাইন থাকে, রাইট? এর যদি ইন্টারজেকশনাল সাইন থাকে, রাইট, তাহলে আমরা সেটাকে বলবো ইন্টারজেকশনাল ফ্রেজ। এরপর আমি বললাম ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে কিন্তু আবার অনেকগুলো প্রকার আছে, যেগুলোর মধ্যে আমরা বলি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তা আমি ওইখানে কি বললাম? যদি ইনফিনিটিভটা নাউনে কাজ করে তাহলে নাউন ফ্রেজ, ইনফিনিটিভ যদি অ্যাডজেক্টিভে কাজ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি অ্যাডভার্বে কাজ করে, রাইট, যদি অ্যাডভার্বে কাজ করে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা হবে। তোমরা এটা দেখবা
আর কোশ্চেন এটা হরেক রকম কোশ্চেন আবার তোমাদের দেওয়া আছে, রাইট? হরেক রকম কোশ্চেনও তোমাদের দেওয়া আছে, রাইট? হরেক রকম কোশ্চেনও তোমাদের দেওয়া আছে। ওকে, তাহলে যেহেতু হরেক রকম কোশ্চেনও তোমাদের দেওয়া আছে, ওইগুলো যদি তোমরা সলভ করো, আমি আশা নয় বিশ্বাস করি ওইগুলো যখন সলভ করাবো তখন আরো কনসেপ্ট ক্লিয়ার হবে, রাইট? এর মধ্যে কোনো ঝামেলা মনে হয়েছে নাকি ইজি মনে হয়েছে টপিকটা? এই যে একেবারে লাস্টে স্লাইডের একেবারে লাস্টে একটা আছে আই ওয়েন্ট হোম, হ্যাঁ, এটা একটু সমস্যা হচ্ছে ভাই। আচ্ছা, আই ওয়েন্ট। হোমটা তো নাউন না ভাইয়া? হ্যাঁ, হোমটা নাউন, কিন্তু এখানে আলাদা জিনিস দেওয়া আছে, ওই জন্য তো এটা তুলে দিছি। এটা ঝামেলা হয় খুবই। ওকে, এর খুবই ঝামেলা হয়, এই জন্য আমি এটা তুলে দিছি যে আই ওয়েন্ট হোম, রাইট? আই ওয়েন্ট হোম। তো হোমটা তুই নাউন, নাউন দিকে তুই ভুল করে ফেলবি। কেন গেছিলি হোমে, ওইটা তোকে বুঝতে হবে, রাইট? ওটা হচ্ছে পারপাস, ওইটা হচ্ছে তোর পারপাস, রাইট? ওইটা হচ্ছে তোর পারপাস। তাহলে আর ঝামেলা হবে না, রাইট? অত ডিপে কোশ্চেন যাবে না। তোর কোশ্চেন থাকবে হচ্ছে নাউন ফ্রেজ, তোর কোশ্চেন থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তোর কোশ্চেন থাকবে প্রিপোজিশনাল ফ্রেজ, তোর কোশ্চেন থাকবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট? এই কয়টার মধ্যে তোর কোশ্চেনগুলো সীমাবদ্ধ থাকবে, ভার্সিটি কোশ্চেনগুলো। তাহলে আমি আরেকবার বলতেছি, বোর্ডে লিখে দিচ্ছি, চীনের উপায়গুলো লিখে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। কোনো ঝামেলার টপিক না, কোনো ঝামেলার টপিক না। পৃথিবীর সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি পড়াচ্ছি। এটা যদি আমি একবারে গ্রামাটিক্যাল ব্যাখ্যা করে পড়তাম তাহলে তোর মাথা মুথা নষ্ট হয়ে যেত। তা আমি ওই জায়গায় যাচ্ছি না, একদম নর্মাল পজিশনে আমি তোকে চিন্তা করা শেখাচ্ছি, একদম নর্মাল। তাহলে চিন্তা করো, এক নম্বর আমি কথা বলছি ভাই নাউন কে আমি চিনবো কিভাবে? আমি বলছি ভাই নাউন ক্লোজে তুই উত্তর করে আসিস, ইট দা রিপ্লেস করবি। দুই, অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমি চিনবো কিভাবে? তাহলে আগেও নাউন, তারপর আন্ডারলাইন, অথবা আন্ডারলাইন এর পরে নাউন। এটা যদি তুমি দেখো তাহলে তুমি 100% এটা তুমি ধরে নিবা যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ধরবা? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এরপর 3 নম্বর আমি বলেছি, 3 নম্বর বলেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে তোমার সবগুলো উত্তর যেগুলো হবে, ওকে, সবগুলো উত্তর যেগুলো হবে সেগুলো হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, রিজন দিয়ে চিন্তা করবা। তাহলে ম্যানার মানে কি ধরন, তাহলে হাউ দিয়ে উত্তর আসবে। প্লেস মানে কি জায়গা, তার মানে হোয়ার দিয়ে আসবে। টাইম মানে হচ্ছে সময়, সময়টা আসবে ওয়েন দিয়া। আর রিজন মানে তো জানোই কারণ, রাইট? তো এই কয়টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আমি বলছি একটা টেকনিক আছে, টেকনিক দিয়ে সলভ করা যায়, সেটা হচ্ছে হিয়ার অবলিক দেয়ার। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বরটা আসো, 4 নম্বরটার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজের কথা কি দেখেছি? যে প্রিপোজিশন প্রথম দিয়ে শুরু আর শেষেও কি প্রিপোজিশন। এবার 5 নম্বর আমরা দেখেছি কনজাংশনাল ফ্রেজ। তাহলে কনজাংশন আমরা সবাই চিনি, কনজাংশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ, ইন্টারজেকশন আমরা সবাই চিনি। এবার আসো ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভের ক্ষেত্রে টু থাকবে, কি থাকবে? টু, টু দিয়ে শুরু হবে। এবার আসো এটার মধ্যে কি হতে পারে? যদি নাউনে কাজ করে নাউন, অ্যাডজেক্টিভে কাজ করে কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে কাজ করলে কি? অ্যাডভার্ব। এবার কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? এবার দেখ। সহজ ভাইয়া সহজ লাগতেছে। দেখ এবারে ভাই একটা আরেকটু একদম পানির মতো যে করে জিনিস তোরে আমি পড়াইছি। ভাইয়া আর কতক্ষণ ক্লাস হবে? জি ভাইয়া, আর কতক্ষণ ক্লাস হবে? তুমি কতক্ষণ নিলে খুশি সোনা? সমস্যা নাই, চালিয়ে যান, সমস্যা নাই। সারা রাত্র নিলেও আজকে ক্লাস করতে পারি। ঠিক আছে, সবাইকে বিজয় দিবস কি জানি, বিজয় দিবস নাকি স্বাধীনতা কোনটা? শুভেচ্ছা দিয়ে দিন। প্যাঁচ লাগায় ফেলা, যত প্যাঁচ লাগানো লাগা।